আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের লাস্ট দিন যে কটা ভিডিও আমরা দিয়েছিলাম, তিনটার মতো চ্যাপ্টার আমরা বাকি রাখছিলাম, যেগুলো বলছিলাম আমরা পরে দিব। বাট আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্সে আমার কাছে মনে হলো যে ভিডিওগুলো আমার খুব দ্রুত মেক করা উচিত। তো এখন ভোর 5টা, আমার ভিডিও রেকর্ড শুরু করছি, এতক্ষণ জাস্ট এগুলো লিখছি। বাট আমরা শুরু করি আসলে। কোন চ্যাপ্টার থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন কোন টপিক এখানে মূলত আছে। আমরা প্রত্যেকের টপিক আপনাকে আলোচনা করে দিব এবং এর সাথে কি কি প্রশ্ন গত বছরে আসছে বা আসতে পারে সেগুলো আপনাদেরকে বলে দিব। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আপনাকে এটাও বলে দিব আসলে কোন টপিকগুলো আপনার সিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোনটা আপনি বেশি জোর দিয়ে পড়বেন, আর কোনটা হচ্ছে আপনার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সেটা আমি আপনাদেরকে বলে দিব। আচ্ছা, তো আমরা ইন্ট্রো আর বেশি বড় না করে শুরু করি। তো আমাদের পরবর্তীতে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভূতালোক বিজ্ঞান। তো ভূতালোক বিজ্ঞানে প্রথমেই আপনাকে তারের চুম্বক তরঙ্গ বা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এটা নিয়ে আলোচনা করতে হবে আর কি, বা একটু আপনাকে পড়তে হবে। তো এখান থেকে মূলত কোনো সিকো হয় না, আপনাকে জাস্ট এটা এমসিকিউর জন্য একটু দেখে যেতে হবে যে আসলে এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। আপনারা জানেন যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা হচ্ছে আপনার এই ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই দুইটার সংস্পর্শে মানে পরস্পর লম্বভাবে চলতে থাকে আর কি। তো বইতে যে ছবিটা দেওয়া আছে সেটা ঠিক মতো বোঝা যায় না, তো যার কারণে আমি এই ছবিটা ওয়েব থেকে নামায় নিছি। হোপফুলি আপনি কিছুটা বুঝতে পারবেন। আচ্ছা, তো এই তাড়িৎ-চৌম্বক তরঙ্গ এটা মূলত এক ধরনের আলোই বলা যেতে পারে। তো এখানে আপনার এই আলোর যে বেগটা, এই ইকুয়েশন অনুযায়ী আমরা আলোর বেগটা লিখতে পারি সি সমান সমান 1/√μ0 এপসাইলন নট। আপনারা অনেকে হয়তো বা এই এপসাইলনটার মানটা সিদ্ধরি থেকে আপনি জানেন, যেটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻²। আর মিউ নট যেটা, এটা আসলে হচ্ছে আপনার এই চুম্বকের একটা চাপটা ছিল আপনাদের ফুল সিলেবাসে, বাট আপনারা শর্ট সিলেবাসের কারণে এটা সম্পর্কে জানেন না। বাট এটার মানটা জেনে রাখেন, এটা হচ্ছে 4π × 10⁻⁷। ইউনিটটা হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আচ্ছা, তো আপনি যদি এই মানে ক্যালকুলেশনগুলো করেন, সেখান থেকে আপনি আলোর বেগ পেয়ে যাবেন আর কি। আর আলোর বেগ বের করার আরেকটা ইকুয়েশন হচ্ছে সি ইকুয়ালস ই ডিভাইডেড বাই ভি। এখানে ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু সেটা, আর বি হচ্ছে চুম্বক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালু সেটা। এটা ভি দিয়ে ডিনোট করার একটা রিজন আছে। আপনার ম্যাগনেটিক ফিল্ড নিয়ে একজন বিজ্ঞানী বায়োট আর হচ্ছে সেবার্ট, তো তাদের নাম অনুসারে এখানে আপনার ম্যাগনেটিক ফিল্ডকে বি দিয়ে প্রকাশ করা হয় আর কি। তো এখান থেকে আপনার এমসিকিউ আসতে পারে যে আপনার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দেওয়া থাকতে পারে, তারপর হচ্ছে আপনার আলোর যে বেগ এটা দেওয়া থাকতে পারে, চুম্বক ক্ষেত্রে মান বের করতে বলতে পারে, বা যে কোনো দুইটা দেওয়া থাকবে, একটা আপনাকে বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এরপর এখানে আরেকটা এমসিকিউ টপিক, সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এটা আপনার সরাসরি প্রশ্নে বলে যে নিচের কোনটা পয়েন্টিং ভেক্টর, মানে এই দুইটা ইকুয়েশন এটা সরাসরি আপনাকে এমসিকিউতে দিয়ে দিবে। হয় উপরেরটা দিবে, না হচ্ছে আপনার নিচেরটা দিবে। তো এটা ছোট একটা প্রমাণ আছে, প্রমাণ আমাদের এখন লাগবে না। আপনি যদি একটু দেখে যান 1/μ0, তারপর হচ্ছে ই ক্রস বি, এটা ক্রস কিন্তু, হ্যাঁ, ইন্টু সাইন না, যেহেতু ভেক্টর দিছি এটা হচ্ছে ক্রস, ই ক্রস বি। তো এখান থেকে মূলত আপনার এমসিকিউ আসতে পারে, একটু চোখ বুলিয়ে যাবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের টপিক ব্যতিচার। এখান থেকে আপনার সিকিউ আসবে 100%, আপনি ধরে নিতে পারেন মাস্ট বি সিকিউ আসবে। ঠিক আছে? তো সিকিউ আপনি আনসার করার জন্য আমরা আপনাকে কিছু জিনিস বলে দিতেছি, যেটা আপনার সিকিউ সলভ করার জন্য আপনার কাজে লাগবে। তো ব্যতিচার আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে গঠনমূলক, একটা হচ্ছে ধ্বংসাত্মক। তো গঠনমূলকের যদি আপনার শর্ত হচ্ছে দশা পার্থক্য হবে হচ্ছে টুয়াইস পাই, এটা ভালো মতো মনে রাখেন। আপনার গঠনমূলক ব্যতিচারের জন্য আমাদের দশা পার্থক্যটা হবে হচ্ছে টুয়াইস পাই। আর এদিকে দেখেন ধ্বংসাত্মক ব্যতিচারে দশা পার্থক্য হচ্ছে π/2। ঠিক আছে, মানে একটা হচ্ছে 90 ডিগ্রি, একটা হচ্ছে আপনার 180 ডিগ্রি আর কি। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার আরেকটা কন্ডিশন আছে যে পথ পার্থক্য হবে হচ্ছে λ/2 এর জোড় গুণিত। ঠিক আছে, আমরা গঠনমূলক ব্যতিচার দুইভাবে প্রুফ করতে পারি, একটা হচ্ছে দশা পার্থক্য যদি আপনার 2π থাকে, অথবা যদি আপনার পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিত হয়। ঠিক আছে, এটা ইনফ্যাক্ট এমসিকিউ তো আসে, তো সিকিউর জন্য এটা লাগবে। কিছু প্রশ্ন এমন ছিল যে আপনার বিগত বছর আপনি যদি প্রশ্ন অ্যানালাইসিস করেন, যে আপনাকে ডাটা মাটা দিয়ে বলে যে আসলে এখানে কি ধরনের ব্যতিচার হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে পথ পার্থক্যটা λ/2 এর জোড় গুণিত, তখন আমরা বলে দিই এটা আসলে গঠনমূলক ব্যতিচার বা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আচ্ছা, তো এখানে একটা আপনার জাস্ট ম্যাথমেটিক্যাল একটা জিনিস লিখছি যে 2n ইন্টু হচ্ছে λ/2, 2n মানে হচ্ছে জোড় সংখ্যা, তাই না? তো λ/2 এর জোড় গুণিতক হলে আমরা বলবো হচ্ছে গঠনমূলক ব্যতিচার। আর এখানে হচ্ছে উল্টা কাহিনী, যদি আপনার λ/2 এর বিজোড় গুণিতক হয়, তখন আপনি বলে দেবেন হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। ঠিক আছে? আচ্ছা, এটা জাস্ট সিকিউর জন্য আপনার বেসিকটা ক্লিয়ার করার জন্য বলা, এছাড়া কিছু না। আর এখান থেকে একটা এমসিকিউ সবসময় হয় যে দশা পার্থক্য ইকুয়ালস টুয়াইস পাই বাই λ ইন্টু পথ পার্থক্য। এটা এমসিকিউ তো প্রতি বছর আসে, একটু অবশ্যই দেখবেন। আবার লিখে দিলাম 100%, একটা ইকুয়েশন দশা পার্থক্য ইকুয়ালস টুয়াইস পাই বাই λ ইন্টু পথ পার্থক্য। এখানে একটার ভ্যালু আপনাকে দিয়ে দিবে, দশা পার্থক্য দিয়ে দিবে অথবা পথ পার্থক্য দিয়ে দিবে, বাকিটার ভ্যালু আপনাকে বের করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা। মানে এটা মাস্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে কি বলবো, এখান থেকে যে কত প্রশ্ন আসছে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। ইনফ্যাক্ট আপনাদের আপকামিং যে পরীক্ষা ইনশাল্লাহ সেখানে অবশ্যই প্রশ্ন আসবে। আচ্ছা, তো ইয়াং এর দ্বিতীয় পরীক্ষা মূলত হচ্ছে ব্যতিচারের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। আর আমরা এখানে টোটাল তিনটা টপিক পড়বো। প্রথমত পড়বো হচ্ছে ব্যতিচার। ঠিক আছে, প্রথমত আমরা পড়বো হচ্ছে ব্যতিচার, দুই নম্বরে আমরা পড়বো হচ্ছে অপবর্তন,
আর লাস্টে আমরা পড়বো হচ্ছে অপবর্তন গ্রেটিং। এই তিনটা থেকে সিকিউ আসবে, এর বাইরে ইনশাল্লাহ কখনো সিকিউ আসবে না। 3 নাম্বারটা হচ্ছে আমাদের অপবর্তন গ্রেটিং। এই তিনটার মধ্যে গুরুত্বপূর্ণ, মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ, মানে সবগুলো সূত্র মোটামুটি সেম, আপনি জাস্ট একটু দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তো ইয়ং এর দ্বিতীয় পরীক্ষাটা শুরু করার আগে হয়তো অনেক নোটেশনে পড়ছেন, বাট আমি আপনাকে জাস্ট বলে দিই। এখানে একটা উৎস থাকবে, তো এখান থেকে আলো যাবে। তো এই উৎসটাকে আমরা দুইটা স্লিট বা চির দিয়ে ভাগ করে দিব। তো এখানে মনে রাখতে হবে যে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা ধরছি হচ্ছে এ, ঠিক আছে, স্মল এ, চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আর চির থেকে যে পর্দার দূরত্বটা সেটাকে আমরা ধরছি হচ্ছে ডি, ঠিক আছে। আর এখানে যে লাইটটা আমরা ইউজ করব সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, আর সার্টেন একটা বিন্দু মনে করেন হচ্ছে পি। এই পি বিন্দুটা আপনার আমাদের যে অ্যাক্সিসটা আছে সেই অ্যাক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। এই থিটাকে বলা হয় হচ্ছে কৌণিক ব্যবধান, বা আপনার অনেক সময় বলা হয় কৌণিক বিস্তার, ঠিক আছে। আচ্ছা, আর এই যে মনে করেন এই রেখা বরাবর যে ডোরাটা, এগুলোকে আপনারা জানেন ডোরা বলে বা পট্টি বলে বা স্লিট বলে, স্লিট না, ডোরা বা পট্টি বলে আর কি বেশি। এটাকে বলা হয় কেন্দ্রীয় উজ্জ্বল, হ্যাঁ। তো কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এটা যে দূরত্বটা, এটা হচ্ছে আপনার আমরা এক্সএন দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। তো সমস্ত হিসাব কিতাব কেন্দ্রীয় উজ্জ্বল থেকে হবে। তো কেন্দ্রীয় উজ্জ্বল থেকে দেখেন এটা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, যেটা হচ্ছে আমাদের থিটা। আবার কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এটা যে দূরত্ব ক্রিয়েট করছে সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সএন, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে দূরত্ব। তাহলে মোটামুটি আপনাকে মনে রাখতে হবে এ হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ডি হচ্ছে চির থেকে পর্দা দূরত্ব, এটা মূলত পর্দা আপনারা জানেন, আর এটা হচ্ছে আমাদের কৌণিক ব্যবধান আর কি। ওকে, এখান থেকে আপনার টোটাল 6টার মতো সূত্র আপনার লাগবে, খুবই সিম্পল সূত্রগুলো, হ্যাঁ। যে আপনার কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বলের শর্ত, যেটা হচ্ছে এ সাইন থিটা ইকুয়ালস হচ্ছে এন ল্যামডা। আর এনতম অন্ধকারের শর্ত, এটা হবে হচ্ছে এ সাইন থিটা ইকুয়াল 2n+1 ল্যামডা বাই 2, ঠিক আছে। এখানে শুধু এন ল্যামডা, এখানে 2n+1 ল্যামডা বাই 2। আচ্ছা, আবার এনতম উজ্জ্বলের দূরত্ব, এই দূরত্বটা কোনটা, এই যে এটা যেটা আপনাকে দেখাইছি, এই যে আবার একটু ওভাররাইট করে দিই, এই যে এই দূরত্বটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বলের দূরত্ব। তো সেটা হচ্ছে এক্সএন ইকুয়াল, যদি আপনার উজ্জ্বলের কথা বলে তাহলে এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, আর যদি এনতম অন্ধকারের কথা বলে তাহলে হচ্ছে 2n-1 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। এখানে কেয়ারফুল, হ্যাঁ, এই জায়গাতে কেয়ারফুল। কেন কেয়ারফুল আপনাকে বলি, এখানে কিন্তু আমরা মাইনাস সাইন ইউজ করছি সবগুলো সূত্রেই 2n+1, বাট যখন আপনি দূরত্ব বের করতে যাবেন তখন আপনাকে মাস্ট বি 2n-1 ইউজ করতে হবে। ওকে, এই ভুলটা করবেন না, এটা একটু সতর্ক থাকবেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ডোরা ব্যবধান আর হচ্ছে ডোরা প্রস্থ। ডোরা ব্যবধান নিয়ে একটু আপনাকে কথা বলে দিই, কারণ এখান থেকে যদি প্রশ্ন পেঁচা করে আপনার বুঝতে সুবিধা হবে। যদি আপনি দেখেন দুইটা ডিফারেন্স, যেমন এইখান থেকে এইটুকু, এখানে আসলে আপনার চির কয়টা, দুইটা না, সরি চির না, তো আসলে ডোরা কয়টা, দুইটা। এই যে একটা ডোরা, এই যে একটা ডোরা। যদি দুইটা ডোরা থাকে তখন আমরা তাকে বলি হচ্ছে ডোরা ব্যবধান, তখন আমরা তাকে বলি হচ্ছে ডোরা ব্যবধান। আর যদি একটা থাকে, যেমন দেখেন এই যে একটা, এখানে একটা, হ্যাঁ, এই একটা যে দূরত্ব এটাকে বলা হয় হচ্ছে ডোরা প্রস্থ, ঠিক আছে। এটা একটু সতর্ক থাকবেন, যদি দুইটা হয় তাহলে হচ্ছে ডোরা ব্যবধান, আর যদি একটা হয় তাহলে হচ্ছে ডোরা প্রস্থ। ইনফ্যাক্ট প্রশ্ন আপনাকে এমনও বলতে পারে যে একটা উজ্জ্বলের কেন্দ্র থেকে আমরা আরেকটা উজ্জ্বলের কেন্দ্রে গেছি, এখানে আসলে কয়টা ডোরা একটু হিসাব করে দেখেন তো। এখানে আসলে দুইটা ডোরা, কিভাবে, এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক, এই দুইটা মিলে হচ্ছে একটা ডোরা, আর এখানে পুরো একটা ডোরা, দুইটা ডোরা। তো এই এই যে ডিস্টেন্সটা, এটা মূলত হচ্ছে আপনার ডোরা ব্যবধান, ঠিক আছে। তো আশা করি এটা ভুল করবেন না। আচ্ছা, তো ডোরা ব্যবধানের ফর্মুলাকে এটা আমরা ডেল এক্স দিয়ে ডিনোট করছি, আপনি যেটা দিয়ে করছেন আপনি করতে পারেন, সমস্যা নাই। সেটা হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, আর ডোরা প্রস্থের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস এ। কারণ আপনি দেখছেন যে ডোরা প্রস্থটা আসলে ব্যবধানের অর্ধেক, কারণ ব্যবধান থাকে হচ্ছে দুইটা আর প্রস্থে থাকে হচ্ছে একটা। ওকে, আচ্ছা, তো আর চিন্তা করার কোনো কারণ নাই, আমরা এই প্রশ্নের পিডিএফ আপনাদেরকে আমাদের যে লিঙ্ক যেটা আছে, ভিডিও যে লিঙ্ক, সেই লিঙ্কে প্রোভাইড করে দিব, আপনি গেলেই সবগুলো ফর্মুলা সহ আপনি সেখানে পেয়ে যাবেন। আচ্ছা, আর এখানে মাঝে মাঝে প্রশ্নের কিছু প্যাচ থাকে যে পরপর দুটি উজ্জ্বল বা অন্ধকার যদি আপনাকে বলে, আপনি বুঝে নেবেন হচ্ছে ডোরা ব্যবধান। আর যদি বলে পরপর দুইটা উজ্জ্বল অন্ধকার, মানে পরপর যদি বলে উজ্জ্বল অন্ধকার, তাহলে আপনি বুঝবেন হচ্ছে ডোরার প্রস্থ। তো সেই হিসেবে আপনি কাজ করবেন আর কি। আর এক্সট্রা একটা ফর্মুলা আমরা এখানে লিখছি যে টেন থিটা ইকুয়ালস এক্সএন ডিভাইডেড বাই ডি। এটা আসলে ত্রিকোণমিতির যে ফর্মুলা আছে সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন আর কি, ঠিক আছে। যেমন এই যে এখানে আমাদের, আচ্ছা আমি এখানে ছোট হাতে ডি লিখছি, এটা আসলে ক্যাপিটাল ডি হবে, হ্যাঁ, ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করি তাহলে একটু সুন্দর হবে আর কি জিনিসটা। এটা হচ্ছে ক্যাপিটাল ডি। আপনি যদি দেখেন এই জায়গাতে আমি একটু দেখাই, যে এইখান থেকে এইটুকু, হ্যাঁ, যেখানে আমি ওভাররাইট করতেছি, এটা একটা সমকোণী ত্রিভুজের মতো হয়েছে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো এখানে লম্বটা হচ্ছে এক্সএল আর ভূমিটা হচ্ছে আমাদের ডি, বুঝতে পারছেন। এটা মূলত এখান থেকে আসছে, ট্যান থিটা ইকুয়াল এক্সএল ডিভাইড বাই হচ্ছে আমাদের ডি। আচ্ছা, আর আরেকটা জিনিস, এটা মূলত হচ্ছে আপনার সিকিউ সলভে কাজে লাগবে। যদি কখনো আপনাকে ভিন্ন ভিন্ন মাধ্যম বলে দেয়, যে এক মাধ্যম থেকে
এই পরীক্ষাটা অন্য মাধ্যমে করা হয়েছে। যেমন মোস্ট অফ দ্য কেস আপনাকে বলে যে পানিতে পরীক্ষাটা সম্পন্ন করা হয়েছে, তখন এ মিউ ডাব্লিউ, হ্যাঁ, এ মানে হচ্ছে বাতাস আর ডাব্লিউ মানে হচ্ছে আপনার পানি আর কি। তো ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা ডাব্লিউ, এটা মনে রাখবেন। ল্যামডা এ হচ্ছে আপনার বাতাসের যে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ডাব্লিউ হচ্ছে পানিতে কত তরঙ্গ দৈর্ঘ্য হবে। এই সূত্রটা বের করে আপনাকে কিন্তু পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে? তো এটা ভুলে যেন না, এটা মাথায় রাখেন, কারণ অনেক সিকিউ এখান থেকে আসছে। তো আমি সামনে আপনাকে প্রশ্ন দেখাবো, তার আগে সবগুলো টপিকে আলোচনা করে দিই, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। আমরা আপনাকে প্রথমে ব্যাতেচার দেখালাম, এখন আপনাকে দেখাবো হচ্ছে অপবর্তন। আচ্ছা, তো অপবর্তনের ক্ষেত্রে আপনাকে মানে খুব ভালো মতো সতর্ক থাকবেন। যদি আপনাকে একটা চির বলে তাহলে আপনি বুঝবেন অপবর্তন, আর যদি কখনো বলা থাকে যে দুইটা চির বললে আপনি বুঝবেন হচ্ছে ব্যতিচার, ঠিক আছে? অনেকে করে কি, প্রশ্ন কমন পেয়ে খুব তাড়াহুড়া করে আনসার করা শুরু করে, বাট সতর্ক থাকবেন। একটা চিরের কথা বললে অবশ্যই অপবর্তন, আর দুইটা চিরের কথা বললে তখন আপনি বুঝবেন হচ্ছে আসলে আপনাকে ব্যতিচারের কথা বলছে, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিচার বলে, বাট কখনো কখনো অপবর্তন প্রশ্ন আসতে পারে, আমরা আপনাকে দেখাচ্ছি। এখানে শুধুমাত্র দুইটা, আর এই সূত্রগুলো হচ্ছে ব্যতিচারের উল্টা, ঠিক আছে? যেমন দেখেন, আমি আপনাকে বলি উল্টা কিভাবে। ব্যতিচারে আপনি দেখছিলেন এনতম উজ্জ্বলের শর্ত এ সাইন থিটা ইকুয়ালস এন ল্যামডা, আর এই জায়গাতে আপনি দেখবেন যে কোথায়, যেখানে এনতম উজ্জ্বলের শর্ত এ সাইন থিটা ইকুয়াল 2n+1 ল্যামডা বাই 2, যেটা মূলত ব্যতিচারে অন্ধকারের মানে সূত্র ছিল আর কি, ঠিক আছে? তো এই জায়গায় উজ্জ্বলের জন্য আপনি ইউজ করবেন অন্ধকারের সূত্র, আর অন্ধকারের জন্য আপনি ইউজ করবেন হচ্ছে উজ্জ্বলের সূত্র, ঠিক আছে? তো আমাদেরকে অন্ধকার বললে আপনি ইউজ করবেন এ সাইন থিটা ইকুয়ালস এন ল্যামডা, আর যদি উজ্জ্বল বলে তাহলে ইউজ করবেন এ সাইন থিটা ইকুয়াল 2n+1 ল্যামডা বাই 2। ওকে, আচ্ছা। তো অপবর্তনের এই দুইটাই সূত্র, আর কিছু নাই। আর মনে রাখবেন যে একটা চির থাকলে হচ্ছে অপবর্তন, আর দুইটা চির থাকলে হচ্ছে আমাদের ব্যতিচার। আচ্ছা, আর ফাইনালি আমাদের লাস্ট হচ্ছে অপবর্তন গ্রেটিং, মানে একটা স্লিটে যদি অনেকগুলো দাগ কাটা হয় বা আপনার কুচি কুচি করে অনেকগুলো দাগ কাটা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে অপবর্তন গ্রেটিং। তো অপবর্তন গ্রেটিং এর যে একটা ফ্যাক্টর, যেটা হচ্ছে গ্রেটিং ধ্রুবক, এটাকে স্মল ডি দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে এ প্লাস বি, মানে হচ্ছে আপনার এখানে এ প্লাস বি এর আলাদা মিনিং আছে, সেদিকে আমি আর গেলাম না। মানে এখানে একটা হচ্ছে দাগের প্রস্থ, একটা হচ্ছে চিরের প্রস্থ আর কি, তো সেদিকে যাচ্ছি না, আপনি জাস্ট মনে রাখেন। আচ্ছা, আর আরেকটা জিনিস, আপনার একক দূরত্বের চির সংখ্যা, যেটাকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে 1/d। ওকে, আচ্ছা। তো অপবর্তন গ্রেটিং এ যদি আপনার উজ্জ্বল থাকে, উজ্জ্বলের শর্ত হচ্ছে ডি সাইন থিটা ইকুয়ালস এন ল্যামডা, বা আমরা সাইন থিটা সমান সমান এন এন ল্যামডা লিখতে পারি। এটা কিভাবে? আপনি যদি এই ডি কে মনে করেন হচ্ছে, আমি আপনাকে ওভারহেড করে দেখাই, এই ডি কে যদি এ পাশে নিয়ে যান, এটা কিন্তু হয়ে যাবে 1/d। আর 1/d মানে কিন্তু কি, এই যে এন আপনি দেখছেন যে 1/d মানে হচ্ছে মূলত আমাদের এন। ওকে, আচ্ছা। তো এই জন্য মূলত সাইন থিটা ইকুয়ালস এন এন ল্যামডা, এটা আপনার কখন লাগবে? যখন আপনার প্রশ্নে বলা থাকবে যে দাগ রিলেটেড, মানে দাগ সংখ্যা রিলেটেড কোনো প্রশ্ন থাকবে, তখন আপনি এটা ইউজ করবেন। আর এমন প্রশ্ন আসছে, আমি আপনাকে সামনে দেখাচ্ছি। আর লাস্টে আমাদের হচ্ছে অন্ধকারের শর্ত ডি সাইন থিটা ইকুয়াল 2n+1 ল্যামডা বাই 2, ঠিক আছে? তো এখানে সূত্র মূলত এই দুইটাই, আর কোনো তেমন কোনো সূত্র নাই। আচ্ছা, এই হচ্ছে এই চ্যাপ্টারের ওভারঅল বেসিক্স, মানে কোন কোন জিনিসের উপর আপনার সিকিউ আসতে পারে। আমি আপনাকে কিছু প্রশ্ন দেখাই, আপনি বুঝে যাবেন। একটু জুম ইন করে দেখাই, আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এইটা। দেখেন, আপনাকে কিছু ডাটা মাটা দিয়ে দিছে যে এখানে 1 মিলিমিটার, আপনি জানেন চির হতে মানে চির এর মধ্যবর্তী দূরত্ব, তারপরে চির থেকে পর্দার দূরত্ব যেটা আপনাকে দিয়েছে 1.5 মিটার, তারপরে কেন্দ্রীয় চরম থেকে এই যে দূরত্বটা এক্সএন দিয়ে আমরা ডিনোট করছিলাম, এটা আপনাকে মোটামুটি দিয়ে দিছে। আচ্ছা, তো প্রথমে আপনাকে বলছে যে আমরা গ নাম্বার চলে যাচ্ছি, ক খ আমরা দেখাচ্ছি না, ক খ আপনি করে নিন একটু কষ্ট করে। আচ্ছা, পরপর দুটি উজ্জ্বল ডোরা, দেখছেন প্রথম কথাটাই আপনাকে বলছে পরপর দুইটা উজ্জ্বল ডোরা। তো পরপর দুইটা উজ্জ্বল ডোরা মানে কি? এটা মূলত হচ্ছে আমাদের ডোরা ব্যবধান। আমি আপনাকে বলছিলাম এটা হচ্ছে ডোরা ব্যবধান। আর এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন, হ্যাঁ, আপনার বোর্ড পরীক্ষাতে আসছে, সেখান থেকে আমি প্রশ্নগুলো সিলেক্ট করে আপনাদের জন্য এখানে নিয়ে আসছি। আচ্ছা, তারপর দেখেন 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আপনার পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার পাওয়া যাবে। পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার পাওয়া যাবে, এটা বের করার জন্য অনেকগুলো মেথড আছে। আপনি চাইলে পথ পার্থক্য যে কনসেপ্ট, সেটা দিয়ে করতে পারেন, অথবা আপনি চাইলে এভাবে করতে পারেন যে আমি ধরে নিলাম পি বিন্দুতে একটা উজ্জ্বল ডোরা হবে, ঠিক আছে? তো যদি উজ্জ্বল ডোরা হয়, তাহলে আপনি ফর্মুলা লিখলেন এ সাইন থিটা ইকুয়ালস এন ল্যামডা, ঠিক আছে? আর এখানে থিটা মিটা আপনি আগের ফর্মুলা থেকে কোনোভাবে মনে করেন আপনি বের করলেন। তো বের করে আপনাকে জাস্টিফাই করতে হবে পিতে আসলে কেমন ডোরা হবে, এটা কি মানে এটা কি উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে। তো যেহেতু আপনাকে বলছে কোন ধরনের ব্যতিচার, আপনি বলবেন হয় গঠনমূলক না হচ্ছে ধ্বংসাত্মক। তো এখানে আপনাকে এক্সএন দিয়ে দিছে, আপনি কোনোভাবে এটার পথ পার্থক্য বের করবেন। আর পথ পার্থক্য যদি হচ্ছে আপনার এই ল্যামডা বাই 2 এর জোড়গুণিতক হয়, তাহলে আপনি বলে দিবেন যে হ্যাঁ এটা আসলে হচ্ছে উজ্জ্বল। আর যদি ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হয়, তখন আপনি বলে দিবেন যে না
এটা আসলে হচ্ছে অন্ধকার। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন এটা দেখেন, আপনাকে বলছে যে সুমি প্রতি সেন্টিমিটারে 6000 দাগ বিশিষ্ট অপবর্তন গ্রেটিং। এই প্রশ্নটা আসছে মূলত হচ্ছে অপবর্তন গ্রেটিং থেকে। হ্যাঁ, অপবর্তন গ্রেটিং থেকে। তো আমরা বেশি আর পড়তেছি না, আপনাকে প্রথম প্রশ্ন দেখেন আপনাকে কি বলছে। বলছে সুমির প্রথম পরীক্ষণে প্রথম চরমের জন্য অপবর্তন কোণ হিসাব করো। ওই যে আমরা যে বলছিলাম প্রথম চরম, আরেকটা কথা আপনাকে বলে দিই, চরম মানে হচ্ছে আপনার উজ্জ্বল, হ্যাঁ, আর অবম মানে হচ্ছে অন্ধকার। আমাদের যে চরম, এই চরম মানে হচ্ছে মূলত হচ্ছে উজ্জ্বল, ঠিক আছে। আর যদি আপনাকে বলে অবম, আপনি বুঝে নিবেন অবম মানে হচ্ছে অন্ধকার। আচ্ছা, তো আমাদেরকে বলছে যে প্রথম চরমের জন্য অপবর্তন কোণ নির্ণয় করো। এখন আমরা তো মাত্র দেখছি যে প্রথম চরমের জন্য ডি সাইন থিটা সমান সমান কি এন ল্যামডা। আপনি এই ফর্মুলাটার হেল্প নেবেন। আবার এখানে যেহেতু আপনাকে 6000 দাগ বলছে, এটা আপনাকে চেঞ্জ করে দাগ করে আপনাকে এন এ কনভার্ট করতে হবে। আর কেয়ারফুল, এখানে আপনাকে বলছে প্রতি সেন্টিমিটারে, বাট দূরত্বের একক কিন্তু সেন্টিমিটার না, এটা আপনাকে মিটারে কনভার্ট করা লাগবে। তো কনভার্ট করে পরে আপনি ম্যাথটা করে দেবেন। আচ্ছা, এরপর প্রশ্ন বলছে রুমির পরীক্ষণে তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন আনলে দ্বিতীয় চরমের জন্য সুমি ও রুমি উভয়ের ক্ষেত্রে অপবর্তন কোণ একই হবে। তাহলে আপনি প্রথমে এই দ্বিতীয় চরমের জন্য সুমি যে ব্যাপারটা আছে, সুমির কোণ আপনি বের করলেন। তো বের করার পরে রুমির জন্য যদি একই কোণ পাইতে চান, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কেমন হইতে হবে আপনি সেই সূত্রটা দিয়ে আপনি জাস্ট সিম্পলি করে দিবেন, ঠিক আছে। মানে আপনাকে এখানে এই প্রথমটা থিটা বের করে ওই থিটাটাকে আপনি 2 নম্বর ক্ষেত্রে সেম রাখলেন, ওই থিটা পাওয়ার জন্য কত ল্যামডা লাগবে সেটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে। এই প্রশ্নটা আসছে মূলত হচ্ছে অপবর্তন গ্রেডিং থেকে। আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে আপনাকে একটা ফিগার দিয়ে দিচ্ছে, সুন্দর একটা চিত্র দিচ্ছে। এই চিত্রে আপনাকে দিয়ে দেখেন আগের মতোই চিরদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, চির থেকে পর্দার দূরত্ব। আবার নিচে দেখেন যে আলো যে আমরা যেটা ইউজ করছি, যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো 3800 অ্যাংস্ট্রম, এটা মোটামুটি আপনাকে দিয়ে দিছে। আচ্ছা, তো আমাদেরকে এখন বলছে যে চিত্রে ও এবং পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো। এই যে ও থেকে যে পি এর ডিস্টেন্সটা, এটা আপনাকে বের করতে হবে, হ্যাঁ, মানে এক্স এর যে ডিস্টেন্স এটা আপনাকে বের করতে হবে। আর এখানে আপনাকে একটু একটা ডাটা দিয়ে দিছে যে S2 - S1P সমান সমান হচ্ছে 6 ল্যামডা। এই যে এখানে ল্যামডা যে ডাটা ভ্যালু দেওয়া আছে, এগুলো মূলত আপনাকে হিসাব কিতাব করতে হবে আর কি, যেখানে আসলে কি পরিমাণ দূরত্ব হবে আর কি। আচ্ছা, তো পরে বলছে এখন এই পরীক্ষাটাকে যদি আপনি 1.3 প্রতিসারাঙ্কের কোনো মাধ্যমে সম্পন্ন করেন, মানে ওই যে পানির কথা বলছিলাম যে পানি হইতে পারে বা যে কোনো প্রতিসারাঙ্ক হইতে পারে, এখানে আপনাকে মিউ দেওয়া আছে, হ্যাঁ, মিউ দেওয়া আছে। তো মিউ সমান সমান আপনি ওই ফর্মুলা যেটা আপনাকে দিয়ে দিয়েছিলাম ওটা ইউজ করে আপনি ল্যামডা বের করলেন। ল্যামডা বের করে 12তম অন্ধকার ডোরার কৌণিক অবস্থানে কিরূপ পরিবর্তন হবে, মানে যখন এই কন্ডিশনে আছে সেখানে 12তম অন্ধকার কৌণিক ডোরা কোথায়, আর যখন আপনি সেটাকে এই প্রতিসংখ্যার এখানে নিয়ে যাবেন তখন আসলে অবস্থানটা কেমন হবে সেই জিনিসটা আপনাকে এখানে তুলনা করে দেখাইতে হবে। ওকে, এটা কিন্তু আপনার একটু ক্রিটিক্যাল কোশ্চেন, হ্যাঁ, একটু ভালো মতো অ্যানালাইসিস করে তারপর আপনি এখানে আনসার করবেন। আচ্ছা, এদিকে আমরা প্রশ্ন রাখি নাই, জুম আউট করে দিই। এদিকে আরো কয়েকটা রাখছে, টোটাল 9টা রাখছি আর কি। আচ্ছা, তারপর দেখেন এরপর আপনাকে বলছে যে রনক সাহেব ইয়ংয়ের দিচির পরীক্ষা মেনশনই করে দিয়েছে, দিচির পরীক্ষা। আর মোটামুটি ভালো ডাটা, এখানে অনেকগুলো ডাটা আপনাকে দিয়ে দিছে যে 16তম উজ্জ্বল পট্টির দূরত্ব পাওয়া গেছে হচ্ছে এত। আবার বলছে এই পরীক্ষাটা তিনি 1.66 প্রতিসারাঙ্ক বিশিষ্ট মাধ্যমে, দেখছেন, মানে একটা নির্দিষ্ট মাধ্যমে যদি নিয়ে যায় সেটা ইউজ করার জন্য আপনাকে অবশ্যই এটা ইউজ করতে হবে যে এম ইউ ডাব্লিউ, বা আপনি শুধু এই এম ইউ ডাব্লিউ না লিখে আপনি শুধু মিউ লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি লিখলেন হচ্ছে শুধু মিউ, মিউ সমান সমান ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা ডাব্লিউ। এখান থেকে যে মাধ্যমে আপনি নিয়ে গেছেন ওই ল্যামডা ডাব্লিউটা আপনাকে বের করতে হবে। আর ল্যামডা এ যেটা, এটা আপনাকে দেওয়া আছে অথবা আপনাকে কোনোভাবে বের করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে বের করা লাগবে এখানে উদ্দীপকের পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে আপনাকে কিছু ডাটা দিয়ে দিচ্ছে যে 16তম উজ্জ্বল পট্টির দূরত্ব পাইছে এত। এখন আমরা তো 16তম উজ্জ্বলের দূরত্ব সূত্র আমরা জানি, তো আমি একটু লিখে দিই। ওটা হচ্ছে যে এরকম এক্স এন সমান সমান আপনি পাইছিলেন এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এখান থেকে আপনি চাইলে খুব ইজিলি ল্যামডাটা বের করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে যে পরীক্ষাটা বায়ুতে না করে যদি এই মাধ্যমে করা হয় তাহলে ডোরার প্রস্থের কি পরিবর্তন হবে। তাহলে আপনাকে প্রথমে আমরা যে মাধ্যমে পরীক্ষাটা করছি বায়ু মাধ্যমে, সেটা ডোরার প্রস্থ বের করলাম। আবার এই একই জিনিস যখন আমরা ওই নির্দিষ্ট মাধ্যমে করলাম সেখানে আমরা ডোরার প্রস্থ বের করে আপনি বিয়োগ করে দেখা দিলে হবে, বা আপনি অনুপাত দেখাতে পারেন, এটা আপনার ইচ্ছা। তাহলে এখন ওই মাধ্যমে যে আপনি নিয়ে যাবেন আপনাকে কিন্তু ওই মাধ্যমে ল্যামডাটা বের করতে হবে, বুঝতে পারছেন। তো এই প্রশ্নের টুইস্ট হচ্ছে এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন আপনাকে বলছে যে একজন শিক্ষাগারে ইয়ং দিচির পরীক্ষা। আচ্ছা ফাইন, এটা ইয়ং দিচির পরীক্ষা, এখানে অনেক ডাটা দেওয়া আছে। বলছে উর্দিপকে পর্দা শীর্ষ ডোরা ব্যবধান, ডিরেক্ট বলেছে ডোরা ব্যবধান, হ্যাঁ, এটা সিলেট বোর্ড 2022 সালে আসছে আর কি। আগে যেগুলো দেখাইছিলাম ওগুলো 23 সাল বা 19 সাল, মানে ভিন্ন ভিন্ন বোর্ডে আসছে আর কি। আমি এখানে মোটামুটি কয়েকটা রেফারেন্স আছে, কয়েকটা রেফারেন্স আসলে অ্যাড করতে পারি নাই। আচ্ছা, ডোরা ব্যবধান আপনি বের করতে পারবেন। তারপর বলছে যে ইয়ং দিচির পরীক্ষায় পর্দায় কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হয়েছিল, ঠিক আছে।
তো দেখেন এই যে পথ পার্থক্য পেলো হচ্ছে এত। এখন আপনাকে একটু আমরা দেখাইছিলাম যে পথ পার্থক্য যদি আপনার λ/2 এর জোড় গুণিতক হয় তখন আমরা তাকে বলবো হচ্ছে উজ্জ্বল আর কি, হ্যাঁ, উজ্জ্বল বা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। আর যদি বেজোড় গুণিতক হয় তখন আমরা তাকে বলবো হচ্ছে ধ্বংসাত্মক। তো শুরুর দিকে কথাগুলো বলছিলাম মূলত এই প্রশ্নগুলো সলভ করার জন্য, এগুলো সলভ করার জন্য ওই বেসিকটা আপনার লাগবে আর কি। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে একটা চিত্র দিয়ে দিছে, এটা হচ্ছে আপনার ইয়ং এর পরীক্ষা। কারণ আমরা কিভাবে বুঝলাম, এখানে দুইটা চিট দেওয়া আছে, তো দুইটা চিট থাকলে ইয়ং এর পরীক্ষা, আর প্রশ্নে মেনশন করে দিছে যে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা। আচ্ছা, ব্যতিচার ঝালরের প্রস্থ, মানে আপনার কাছে ডোরা প্রস্থ চাইছি আর কি। তো আপনি আশা করতেছি ফর্মুলা দিয়ে ডোরা প্রস্থ বের করে ফেলতে পারবেন। পরে বলছে উভয় ক্ষেত্রে একই তরঙ্গদৈর্ঘ্যের আলোর জন্য প্রথম চরমের কৌণিক ব্যবধান অভিন্ন হবে কিনা। সেখানে আপনাকে আরেকটা কন্ডিশন দিছে, পরবর্তীতে দ্বিতীয়টিকে 0.2 মিলিমিটার প্রস্থের একক চির। হ্যাঁ, হিয়ার ইজ দ্য টুইস্ট। আপনাকে বলছে পরবর্তীতে একক চির। আমরা কি বলছিলাম, একক চির বললে আপনি কি বুঝবেন, অপবর্তন। একক চির বলে আপনি বুঝবেন হচ্ছে অপবর্তন। আর প্রথমে ছিল হচ্ছে আমার এই ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা মানে ব্যতিচারেরটা, আর যখনই আপনাকে বলছে যে একটা চির দ্বারা প্রতিস্থাপন করছি তখন এটা হয়ে যাবে হচ্ছে অপবর্তন। তাহলে আপনি প্রথমে যেটা ইউজ করবেন যে প্রথম যে কৌণিক বিস্তার বের করবেন ওটা ইউজ করবেন হচ্ছে ব্যতিচারের সূত্র দিয়ে, আর পরে যে কোনটা বের করবেন সেটা ইউজ করবেন আপনি অপবর্তনের সূত্র দিয়ে। পরে জাস্ট আপনি দুইটার পার্থক্য দেখা দিন অভিন্ন হবে কিনা, বা সেম আসবে না, ডিফারেন্ট হবে আর কি। আচ্ছা, তো এখানে তিনটা গেল, আর বাকি মনে হয় আচ্ছা আরো চারটা রাখছি আর কি। এটা আপনাদের প্রশ্ন বেশি রাখছি কারণ এখান থেকে আনসার করা খুব সহজ, আপনি প্রশ্ন পারলেই ইজিলি উত্তর বের করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, এটা মনে হয় আমি আগে একবার দিছি, এটা ভুলে রিপিট করে ফেলছি আর কি। আচ্ছা, এই জায়গায় দেখেন, দেখেন ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা, এটা আপনি ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা থেকে আসছে। প্রথম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার আপনি যে থিটা বের করে দিবেন, যে এস এন থিটা ইকুয়ালস এন ল্যামডা, ওই ইউজ করে আপনি এখান থেকে থিটা বের করবেন। পরে বলছে চির ও পর্দার অবস্থান অপরিবর্তিত রেখে দশম উজ্জ্বল ডোরার অবস্থানে পূর্ণতম অন্ধকার ডোরা সৃষ্টি করা যাবে কিনা, মানে এক্সেনটা সেম রেখে আমরা পূর্ণতম অন্ধকার ডোরা বাড়াতে পারবো কিনা। যে মনে করেন দশম উজ্জ্বল ডোরা ছিল হচ্ছে এই জায়গাতে, তো এই একই জায়গায় আপনাকে 15টা ডোরা মানে 15 নম্বর অন্ধকার দিতে হবে আর কি। এটা কখনই পসিবল, তখনই পসিবল যখন হচ্ছে আপনার ডোরাগুলোর প্রস্থ আপনি খুব কমায় দিন, ঠিক আছে। তো কিভাবে করা যায়, এটার জন্য আপনি কি কি সেম রাখতে বলছে আপনাকে, চির আর পর্দার অবস্থান সেম রাখছেন, হ্যাঁ। তাহলে আমি আর কোনো কিছু চেঞ্জ চেঞ্জ করি মানে বাকিগুলো আমি চেঞ্জ করতে পারবো। আমি চাইলে এখানে ডি চেঞ্জ করতে পারবো, বা আমি চাইলে এখানে ল্যামডা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো এই প্যারামিটারগুলো চেঞ্জ করে আপনি কন্ডিশন এখানে ইমপ্লিমেন্ট করে দিবেন, তাহলে আশা করতেছি হয়ে যাবে। আচ্ছা, তারপর আমাদের একটা প্রশ্ন, এখানে কয়টা দিচ্ছে আমি জায়গায়, তিনটা না। আচ্ছা, এই জায়গায় একটা দেখি, জুম ইন করে দিই। আচ্ছা, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষাও, এটা ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা থেকে দিছে। প্রথম ক্ষেত্রে দশম উজ্জ্বল ডোরার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দূরত্ব নির্ণয় করো। 10 নম্বর যে উজ্জ্বল ডোরাটা, এটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দূরত্ব বের করতে বলছে, মানে আপনাকে ওই এক্স এন বের করতে বলছে। এক্স এন ইকুয়ালস হচ্ছে এন ল্যামডা টি ডিভাইডেড বাই এ, এই ফর্মুলা দিয়ে ডিরেক্ট ম্যাথ, আর কিছুই না। পরবর্তীতে বলছে দ্বিতীয় ক্ষেত্রে ডোরার প্রস্থ পরিবর্তন হয়। এখানে একটা কন্ডিশন ইমপ্লিমেন্ট করে দিছে যে পরবর্তীতে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক, মানে যে চিরের দূরত্ব ছিল সেটা অর্ধেক করে দিছে, এবং চির ও পর্দার দূরত্ব ডাবল করে দিছে। তাহলে ডোরার প্রস্থ পরিবর্তন হয়, মানে পরিবর্তন হয় কিনা আপনাকে এটা দেখাইতে হবে। প্রথমে আপনি ডোরার প্রস্থ বের করলেন, পরে এই কন্ডিশনে আবার বের করলেন, পরে দেখবেন আসলে চেঞ্জ আদৌ হয় কিনা। ওকে, আচ্ছা, আমাদের লাস্ট প্রশ্ন, এটা চুজ করছি আপনার অপবর্তন গ্রেডিং আপনাকে বোঝানোর জন্য। রিয়া রিপা কিছু ডাটা আপনাকে বলে দেওয়া আছে যে প্রতি সেন্টিমিটারে, এখানে কেয়ারফুল থাকবেন, সেন্টিমিটারকে আপনাকে অবশ্যই মিটার নিতে হবে। অনেকে এটা ভুলে যায় মিটারে নেওয়ার জন্য, আপনাকে অবশ্যই মিটারে নিতে হবে কিন্তু, হ্যাঁ, এই ভুলটা করবেন না। আচ্ছা, বেগুনি আলোর ক্ষেত্রে ফোটনের শক্তি, এটা আসলে ওই যে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান ওই চ্যাপ্টার থেকে দিছে। ফোটনের শক্তি আমরা জানি ই সমান হচ্ছে এইচ এফ বা হচ্ছে এইচ সি বাই ল্যামডা, এটা ইউজ করলেই আপনি করে ফেলতে পারবেন। রিয়ার উক্তি যথার্থ কিনা, রিয়া এখানে কি উক্তি দিছে, রিয়া বলছে প্রথম উজ্জ্বলে রেখার জন্য অপবর্তন কোণ আমার ক্ষেত্রে বেশি হবে। আচ্ছা, হোয়াট এভার, প্রথমটা হচ্ছে আপনার অপবর্তন গ্রেটিং এর জন্য কোণ বের করতে বলছে, আর দ্বিতীয়টা বলছে হচ্ছে অপবর্তন কোণ বের করতে বলছে আর মানে দুজন মনে হয় ভিন্ন ভিন্ন আলো ইউজ করছে। একজন ইউজ করছে হচ্ছে কমলা রঙের আলো, একজন ইউজ করছে হচ্ছে সবুজ রঙের আলো। তো আপনি কমলা রঙের আলো দিয়ে কোনটা বের করলেন, আরেকবার সবুজ দিয়ে বের করলেন। ফর্মুলা আপনার জানা আছে আশা করি, যে ডি সাইন থিটা ইকুয়ালস এন ল্যামডা। তো এটা এখানে ডি দিয়ে করা যাবে না, কারণ কি আপনাকে দাগ সংখ্যা দিয়ে দিছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে সাইন থিটা ইকুয়ালস হচ্ছে এন এন ল্যামডা। ওকে, আপনি এখান থেকে থিটাটা বের করবেন, ল্যামডা যেহেতু চেঞ্জ হবে থিটাও মাস্ট বি চেঞ্জ হবে। তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারের রিক্যাপ। তো প্রথম চ্যাপ্টার আমাদের এখানে শেষ, মানে আমাদের এই এটাকে ভৌত বিজ্ঞান যে চ্যাপ্টারটা আমরা এখানে শেষ করতেছি। আমরা আমাদের নেক্সট চ্যাপ্টারে আছি। নেক্সট আমাদের চ্যাপ্টার পরমাণু মডেল ও নিউক্লিয় পদার্থবিজ্ঞান। এখান থেকে সিকিউ হয় মোটামুটি সহজ আর কি। তো আমরা ভিডিও লং না করার জন্য শুরু করি।
তো প্রথমত আপনার প্রশ্ন যেখান থেকে হয় সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল থেকে, যে আপনাকে কৌণিক ভরবেগ দিয়ে বের করতে বলতে পারে, বা এনতম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারে। কৌণিক ভরবেগ ফর্মুলা আপনি জানেন, এম ভেরি ইকুয়ালস হচ্ছে NH/2π। হ্যাঁ, এখানে কোন প্যারামিটার কোনটা কি? এম হচ্ছে ইলেকট্রনের ভর, বি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে সেই কক্ষপথের ব্যাসার্ধ, এন তো জানেন, এন হচ্ছে আপনার যে কক্ষপথ আপনি বের করতে চাচ্ছেন আর কি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এর মানগুলো আশা করি আপনারা জানেন। আচ্ছা, আবার ওই এনতম কক্ষপথের ব্যাসার্ধ মানে বর্তমানত বলছিল হচ্ছে অনেকগুলো কক্ষপথ থাকবে, তাই না? এখানে একটা মনে করেন কক্ষপথ, এখানে হচ্ছে আরেকটা কক্ষপথ, এখানে একটা কক্ষপথ। তো এরকম কোন কক্ষপথের ব্যাসার্ধ কত হবে এটা বের করার ফর্মুলা হচ্ছে এইটা, যে n²h²ε0 ডিভাইডেড বাই পাই এম জেড ই স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা ইউজ না করেও আমরা শর্টকাট ইউজ করতে পারি, 0.53 ইন্টু n² ডিভাইডেড বাই জেড। এককটা হচ্ছে অ্যাংস্ট্রমে। হ্যাঁ, অ্যাংস্ট্রমে। তো আপনি অ্যাংস্ট্রম থেকে যদি মিটার নিতে চান, তো আমরা জানি 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস হচ্ছে 10⁻⁻10 মিটার। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আপনাকে ওই এনতম কক্ষপথের শক্তি বের করতে বলতে পারে। মেইন ফর্মুলা হচ্ছে এইটা, যে -8 m⁴ z² ডিভাইডেড বাই n²h²ε0 স্কোয়ার। কোনটা কি হোপফুলি আপনি জানেন। হ্যাঁ, যে এখানে আপনাকে যেটা বলছিলাম এগুলোই আর কি। আচ্ছা, তো আমরা পরে অনেক সময় আমরা এটা ইউজ না করে একটা শর্টকাট ইউজ করতে পারি, শর্টকাট না, বইতে এটা ডিরেক্ট দেওয়া আছে, আপনি ইউজ করতে পারেন, যে কক্ষপথের শক্তি হচ্ছে -13.6 ইন্টু z² বাই n²। এখানে জেডটাকে জেনে রাখেন, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। মোস্ট অফ দ্য কেস আপনি বইতে দেখবেন এই জেড দেওয়া থাকে না, বাট ওইখানে বলা থাকে এটা হাইড্রোজেনের জন্য। এখন হাইড্রোজেনের জন্য জেড কত? 1। হাইড্রোজেনের জন্য যেহেতু জেড 1, তখন আর কি এখানে আর জেডটা ওরা লেখে না। তো হোয়াটএভার, আমি দিয়ে দিলাম, যে কোনো পরমাণুর জন্য আপনি এখানে বের করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের -13.6 ইন্টু z²বাই n²। এককটা হচ্ছে ইলেকট্রন ভোল্টে, একটু খেয়াল করেন, এককটা হচ্ছে ইলেকট্রন ভোল্টে। তো আপনি যদি জুলে কনভার্ট করতে চান, 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। ওকে। আচ্ছা, কখনো কখনো আপনাকে বলতে পারে যে ইলেকট্রন যদি উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে, হ্যাঁ, যেমন মনে করেন একটা ইলেকট্রন এখানে ছিল, এই কক্ষপথ থেকে সেটা মনে করেন এসে এখানে চলে আসছে, সে যে মনে করেন একটা আলো নির্গত করবে, ওই আলোটার শক্তি কতটুকু হবে এটা আমরা বের করতে পারি। এটা হচ্ছে উচ্চ কক্ষপথ ই আপার, এটা হচ্ছে নিম্ন কক্ষপথ, এটা হচ্ছে আমাদের ই লোয়ার। এই দুইটার যে পার্থক্য বা ডিফারেন্স, এটা হচ্ছে আমাদের স্থানান্তরের ফলে নির্গত শক্তি, ই আপার মাইনাস ই লোয়ার। আর এখান থেকে আমরা চাইলে ওই আলোর তরঙ্গদৈর্ঘ্যটা বের করতে পারি, যে ই সমান সমান আমরা জানি HF, অথবা ই সমান সমান hc/λ। তো আপনি এভাবে করতে পারবেন যদি আপনাকে কক্ষপথের শক্তিগুলো দেওয়া থাকে। আর কখনো কখনো যদি শক্তি দেওয়া না থাকে, আমরা সরাসরি এই ফর্মুলাগুলো ইউজ করে চাইলে কম্পাঙ্ক বের করতে পারি, অথবা কেমিস্ট্রির এই ফর্মুলাটা ইউজ করতে পারি। আপনারা যারা কেমিস্ট্রিতে অবশ্যই পড়ছেন, তো এটার সাথে আপনি পরিচয় আছেন 2 নম্বরটার সাথে। তো প্রথমটা আপনি চাইলে ইউজ করতে পারেন, বা আপনি চাইলে যে না আমি 2 নম্বরটা ইউজ করবো, আপনি এটাও করতে পারেন। এখানে RS যেটা, এটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। হ্যাঁ, রিডবার্গ ধ্রুবকের মান যদি আমরা সেন্টিমিটার হিসাব করি, RH সমান সমান হচ্ছে 109678 পার সেন্টিমিটার। অনেকে এটা মিটারে মনে রাখে, বাট আপনি যেভাবে মন চায় আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা ইউজ করে আপনি এখানে মূলত ল্যামডা বের করতে পারবেন। তো মূলত এই টপিক থেকে সিকিউ হয়, গত বছরগুলোতে সিকিউ আসলে যেগুলো আপনাকে দেখাইলাম, এখান থেকে মোটামুটি সিকিউ হয়। তো বিগত বছরে আমরা 3টা প্রশ্ন সিলেক্ট করছি, যে 3টা দেখলে আপনি মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন প্রশ্ন আসলে কেমন হয়। দেখেন, আপনাকে বলছে হাইড্রোজেন পরমাণুতে শক্তি আলো ফেলা হলো, সব শক্তি শোষিত করা হয়েছে, যে হাইড্রোজেন পরমাণু প্রথম শক্তি স্তরে অবস্থান করছিল। আচ্ছা, নিচে এখানে দেখেন H, ε0, তারপরে ই, এই শক্তিগুলো দেওয়া আছে। তো বলছে আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্য অ্যাংস্ট্রম নির্ণয় করো, যে আপনি যে কতটুকু শক্তির আলো ফেলছেন। হ্যাঁ, এখানে ই দেওয়া আছে, আপনাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। এখন আমরা জানি না ই সমান সমান হচ্ছে hc/λ, বাট টুইস্ট হচ্ছে এখানে এইটা দেওয়া আছে ইলেকট্রন ভোল্টে। তো দ্যাট মিনস আপনাকে এই ইলেকট্রন ভোল্ট থেকে এটা অবশ্যই জুলে কনভার্ট করতে হবে। কিভাবে করবেন? যে 13.4 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট থেকে আপনি এটাতে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে হচ্ছে জুল। ওকে। আচ্ছা, তো আমরা এখান থেকে আপনি ল্যামডা বের করে ফেলতে পারবেন। পরে আপনাকে বলছে যে উদ্দীপকে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির চূড়ান্ত অবস্থান, মানে সে কোন কক্ষপথে যাবে এটা আপনাকে বের করতে হবে। যে শক্তি শোষণ করার পরে সে কোন কক্ষপথে চলে যাবে এটা আপনাকে দেখাইতে হবে, মানে সে আদৌ যাবেও কিনা সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে। আর যাইতে হলে কতটুকু শক্তি লাগবে সেটা ক্যালকুলেট করে বলতে হবে। আচ্ছা, তো পরে যে প্রশ্নটা, যে আপনাকে দেখেন কিছু ডাটা এখানে দিয়ে দিচ্ছে আগের মতোই। পরে বলছে যে দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ। আমরা কিন্তু যদি দেখেন আপনাকে ফর্মুলা লিখে দিচ্ছিলাম, যে এই ফর্মুলা আপনাকে লিখে দিচ্ছিলাম কক্ষপথের ব্যাসার্ধ বের করার জন্য। তো আপনি যদি এগুলো না জানেন তাহলে কিন্তু আনসার করতে পারবেন না। ঠিক আছে? সিকো আসছে, আর এটা কোন বোর্ডে? এটা আসছে হচ্ছে মাদ্রাসা বোর্ড 2022 সালে আর কি। দেখতে পাচ্ছেন যে রেফারেন্স মাদ্রাসা বোর্ড 2022। আচ্ছা, পরে বলছে উদ্দীপকের উল্লেখিত চৌম্বকীয় বিকিরণ দৃশ্যমান হবে কিনা। তা আপনি মনে করেন ক্যালকুলেট করে ল্যামডা বের করলেন। ল্যামডা রেঞ্জটা যদি এমন হয় যে 380 থেকে 780 ন্যানোমিটার, তাহলে আপনি এটাকে দেখতে পারবেন, আদারওয়াইজ আপনি দেখতে পারবেন না। ওকে।
আচ্ছা, তো আমরা এখানে লাস্ট একটা প্রশ্ন দেখাইছি আপনাকে। এখানে কিছু দেওয়া আছে যে এন হচ্ছে 1 2 3 4 চারটা কক্ষপথ দিয়ে দিছে, আর এদের শক্তি আপনাকে এখানে মেনশন করা আছে। আর কিছু আনুষঙ্গিক ডাটা এখানে দেওয়া। তো বলছে এন ইকুয়ালস টু শক্তি স্তরে ইলেকট্রনের বেগ বের করতে হবে। হ্যাঁ, তো আপনি মনে করেন 2 নম্বর যে কক্ষপথ ওটার ব্যাসার্ধ বের করলেন, ব্যাসার্ধ তো আপনি ইজিলি বের করতে পারবেন। ব্যাসার্ধ বের করে আমরা একটা ফর্মুলা জানি যে এম ভি আর ইকুয়ালস এন এইচ বাই 2 পাই। তো আপনি যদি ব্যাসার্ধ বের করছেন সেখান থেকে আপনি চাইলে খুব ইজিলি বেগটা বের করে ফেলতে পারবেন। আচ্ছা, তো পরে বলছে উদ্দীপকের প্রথম তরঙ্গদৈর্ঘ্যের ফোটন কণা নিঃসরণের জন্য এবিসি এর মধ্যে কোনটি দেয় গাণিতিক বিশ্লেষণ করো। তো আপনার যেখানে একটা ফোটন হয়তো বা স্থানান্তর হয়ে গেছে, ওই ফোটন স্থানান্তরের যতটুকু শক্তি প্রয়োজন ওই শক্তিটা যে কক্ষপথে আছে সেই হিসাবটা করে আপনি বলে দিবেন যে এবিসি এর মধ্যে কোনটা দায়ী। হ্যাঁ, যে এ দায়ী নাকি বি দেয় নাকি হচ্ছে আপনার সি দেয়। ওকে, আচ্ছা, তো এখান থেকে এটাই এই তিনটাকে দেখাইছি না আমরা। হ্যাঁ, এই তিনটাই। তো এই টপিক এখানে শেষ, এই কোনো প্রশ্ন হয় না। তারপর হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা, যেটা হচ্ছে এই চ্যাপ্টারের দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মানে খুবই হাই ভোল্টেজ টপিক আর কি। তো তেজস্ক্রিয় থেকে প্রশ্ন হয়, প্রতি বছর হয়, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। হয় তেজস্ক্রিয় থেকে থেকে হয় অথবা আপনার ভর ত্রুটি বা বন্ধন শক্তি থেকে হয় আর কি। আচ্ছা, তো তেজস্ক্রিয় প্রথম ফর্মুলা যেটা n ইকুয়ালস n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, এখানে n কি? n হচ্ছে অক্ষত পরমাণু, ভালো মতো বুঝেন। n হচ্ছে অক্ষত পরমাণু, আর n নট হচ্ছে আদি পরমাণু। ল্যামডা যেটা, ল্যামডা হচ্ছে আমাদের অবক্ষয় ধ্রুবক, আর টিটা হচ্ছে আমাদের টাইম বা সময়। সময় আপনাকে বলে দিবে আর কি। আর এখানে আমাদের প্রশ্নে যেটা যেই সিকোয়েন্সে থাকে অক্ষত অংশ বলা থাকে, বুঝতে পারছেন? এন বাই এন নট যেটা, এটা হচ্ছে অক্ষত অংশ। এন নটকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, এটা থাকবে হচ্ছে এন বাই এন নট ইকুয়ালস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, জাস্ট ভাগ করে নিয়ে আসলাম। আর এই যে এন বাই এন নট, এই পুরোটাকে বলা হইতেছে হচ্ছে অক্ষত অংশ। এখন মাঝে মাঝে প্রশ্নে আপনাকে কিন্তু বলা থাকে না যে এটা অক্ষত অংশ, আপনাকে বলে এরকম যে একটা পরমাণুর 60% ধ্বংসপ্রাপ্ত হয়েছে। 60% যদি ধ্বংসপ্রাপ্ত হয়, মানে এটা মনে করেন ডিস্ট্রয় হয়ে গেছে, তাহলে অক্ষত আছে কত পার্সেন্ট? 40%। তো তখন আমাদের এই এন বাই এন নট এটা হচ্ছে 40% বা 0.4। ওকে, তো এইভাবে প্রশ্ন যদি কথা বলে বুঝে নেবেন। তো এই টপিক থেকে প্রশ্ন করতে আমরা আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে অর্ধায়ু টি হাফ, এটা হচ্ছে 0.693 ডিভাইড হচ্ছে আমাদের ল্যামডা। আর লাস্টে আমাদের গড়ায়ু, এটা হচ্ছে টাও। টাও সমান সমান হচ্ছে 1 বাই ল্যামডা। এখান থেকে একটা এমসিকিউ আসে এরকম যে আপনার এই টি হাফ যেটা, টি হাফ প্রপোর্শনাল টু হচ্ছে আপনার 1 বাই ল্যামডা। আবার এই 1 বাই ল্যামডা হচ্ছে আপনার টি এর সমান, সমানুপাতিক, বা আমরা বলতে পারি প্রপোর্শনাল টু হচ্ছে টাও। এখান থেকে একটা এমসিকিউ আসে, এটা একটু জাস্ট মনে রাখেন। হ্যাঁ, মন চাইলে তাই আপনাকে দেখা দিলাম। এই ফর্মুলাগুলো আপনার তেজস্ক্রিয় থেকে ম্যাথ করতে কাজে লাগবে। এখন ম্যাথ কেমন আসছে দেখেন। আমরা আপনার জন্য এখানে 1 2 3 7টা প্রশ্ন সিলেক্ট করছি, সবগুলো আপনাকে একটু দেখায় দিই। দেখেন, প্রথমে ডাটা দেওয়া আছে, ডিরেক্ট বলছে অর্ধায়ু বের করতে। এখানে মোটামুটি ডাটা দেওয়া আছে, ডিরেক্ট বলছে অর্ধায়ু বের করতে। তো আপনি আশা করছি ফর্মুলা ইউজ করে করতে পারবেন। পরে বলছে 2030 সালে উভয় পদার্থ সমপরিমাণ অবশিষ্ট থাকবে কিনা। মানে আপনি দেখবেন হিসাব করে, এই সালগুলো হিসাব করে দেখবেন যে প্রথমটা কত অংশ অক্ষত থাকে, দ্বিতীয়টা কতটুকু অক্ষত থাকে আর কি। তো হিসাব করে বলে দিবেন সেম থাকে কিনা। সেম থাকার কথা না, যেহেতু এদের ডাটাগুলো ভিন্ন। আচ্ছা, গ্রাফগুলো ভালো মতো বুঝবেন। এখানে আপনাকে দুইটা গ্রাফ দিছে, একটা হচ্ছে এ মৌল, একটা হচ্ছে বি মৌল। তো 0.5 এন নট, মানে এটা হচ্ছে অর্ধায়ু। এন নট থেকে এন নটে আসতে মানে অর্ধেক হয়ে গেছে, তো এটা হচ্ছে অর্ধায়ু। এই গ্রাফে দেখেন এ মৌলের অর্ধায়ু হচ্ছে 600 দিন, আর বি মৌলের অর্ধায়ু হচ্ছে 1200 দিন। মানে যেখানে ছেদ করছে বা ইন্টারসেক্ট করছে সেটা হচ্ছে তাদের অর্ধায়ু আর কি। তো এটার জন্য 600, এটার জন্য হচ্ছে 1200। আচ্ছা, ডাটা দেখেন, এ মৌলের গড়ায়ু বের করো। অর্ধায়ু থাকলে তো আপনি গড়ায়ু খুব ইজিলি বের করতে পারবেন। পরে বলছে যে এ মৌলের 60% ক্ষয় হতে যে সময় লাগে, বি মূলে 30% ক্ষয় হতে একই সময় লাগবে কিনা। আপনি সময় বের করলেন যে এর 60% ক্ষয় হতে, দেখেন এর এদের টুইস্ট, 60% ক্ষয় হয়েছে, এই যে এখানে 60% ক্ষয় হয়েছে, তাহলে অক্ষত কত? আমাদের এন বাই এন নট এটা হচ্ছে 40%। বুঝতে পারতেছেন? তো এই প্রশ্নগুলো 60% ক্ষয় হয়ে গেলে অক্ষত থাকবে হচ্ছে 40%। আপনাকে সবসময় অক্ষত নিয়ে কাজ করতে হবে, এটা একটু কেয়ারফুল থাকবেন। গুরুত্ব সহকারে বলতেছি, কেয়ারফুল থাকবেন। তারপর প্রশ্ন, এখানে ডাটা দেওয়া আছে, বলছে রেডিয়ামের অর্ধায়ু বের করতে। আপনি খুব ইজিলি বের করে ফেলতে পারবেন। আর এখানে কিন্তু দেখেন পরমাণু ভেঙে যাচ্ছে, ডিরেক্ট পরমাণু দেওয়া আছে। হ্যাঁ, অক্ষত অংশের কথা জায়গায় নাই, পরমাণু কথা দেওয়া আছে। তো আপনি ভেবে চিন্তে অর্ধায়ুটা বের করবেন। শিক্ষার্থীর বক্তব্য সঠিক কিনা? শিক্ষার্থী আপনার মন্তব্য দিয়েছে যে 600 বছর পরেও রেডিয়াম অবশিষ্ট থাকবে। আপনি দেখবেন অবশিষ্ট থাকে কিনা। আর অবশ্যই থাকবে। হ্যাঁ, তেজস্ক্রিয় পরমাণুগুলো কখনো একবার শেষ হয়ে যায় না। আচ্ছা, পরবর্তীতে আমাদের এখানে কিছু কাহিনী দিয়ে দিছে, এই সেম ডাটায় দিয়ে দেওয়া। ক্ষয় ধ্রুবক বের করতে হবে। দুইটা পদার্থ আপনাকে দিয়ে দিছে যে প্রতি সেকেন্ডে এতগুলো কণা নিঃসৃত হয়, ক্ষয় ধ্রুবক বের করতে হবে, মানে আপনাকে ল্যামডা বের করতে হবে আর কি এই ডাটা থেকে। পরে বলছে যে উদ্দীপকে কোন তেজস্ক্রিয় পদার্থটি অধিকতর স্থায়ী হবে। আপনি করবেন কি, দুইটার গড়ায়ু বের করবেন। তো গড়ায়ু বের করে দেখবেন যে কোনটা আসলে বেশি স্থায়ী হয়। তো যেটা গড়ায়ু বেশি ওটা স্থায়ী হবে বেশি।
এরপরে আমাদের এখানে কিছু ডাটা দেওয়া আছে। এখানে উপরে কিছু ডাটা যেটা মূলত হচ্ছে আপনার বের করতে কাজে লাগবে আর কি। ওই যে কি বলে এটাকে, আপনার তেজস্ক্রিয় টপিকের আর কি। ইউরেনিয়ামের 40% ক্ষয় হতে কত সময় লাগবে? এখানেও সেম কথা, 40% ক্ষয় হয়েছে, দ্যাট মিনস অক্ষত হচ্ছে 60%। আর পরের যে প্রশ্নটা, এটা মূলত আসছে হচ্ছে আপনার এই ভর ত্রুটি থেকে, যেটাতে আমরা সামনে আলোচনা করব। তো এই প্রশ্নটা এখানে আলোচনা করতেছি না, সামনে আমরা আপনাকে বলতেছি। আচ্ছা, তো গ্রাফের এখানে আরেকটা ম্যাথ দেখেন, আপনাকে এখানে গ্রাফ দিয়ে দিছে বি মোলের বন্ধন শক্তি। এটা মূলত হচ্ছে আপনার এই ভর ত্রুটির অঙ্ক, তো এটা আমরা এখানে আলোচনা করতেছি না। 4 নম্বরটা আপনাকে দেখাচ্ছে এখানে। দেখেন গ্রাফ থেকে আপনাকে বলছে যে এ ও বি এদের গড়ায়ও সেম কিনা। আপনাকে এ মৌল আর বি মৌল এখানে যে ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলো অ্যানালাইসিস করে দেখেন n0/4 আসতে, মানে n0 এর মানে 1/4 আসতে আপনার বি মৌল যেটা, এর সময় লাগছে হচ্ছে আপনার 75 বছর, এই যে বছর এসছে এখানে। আর এই মূল্য লাগছে হচ্ছে 100 বছর। তো ডাটাগুলো অ্যানালাইসিস করে আপনাকে দেখতে হবে গোড়ায় আসলে এক হয় কিনা। এই ধরনের প্রশ্ন আসবে, এটা আসছে হচ্ছে কুমিল্লা বোর্ডে। এই ধরনের প্রশ্নগুলো মূলত আপনার পরীক্ষাতে আসবে আর কি। তো লাস্টে আরেকটা আছে, এটা হচ্ছে পরমাণু সংখ্যা সমান কিনা, একই রকম প্রশ্ন আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ভর ত্রুটি, এটাও হাই ভোল্টেজ টপিক, এখান থেকে প্রশ্ন হয়, খুবই গুরুত্ব সহকারে দেখবেন। যে আমাদের ভর ত্রুটি ডেলেম সমান সমান জেড এমপি। জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যাকে দিয়ে যদি আমি একটা প্রোটনের ভর দিয়ে গুণ দিই, টোটাল পারমাণবিক ভর পেয়ে যাবো আর কি। মানে যতগুলো প্রোটন আছে প্রোটনগুলো ভর পেয়ে যাবো, প্লাস এ মাইনাস জেড ইন্টু মাস অফ নিউট্রন। মানে এখানে প্রোটনের ভর পাবো আর এখানে আমি নিউট্রনের ভর পাবো। কিভাবে? ভর সংখ্যা থেকে যদি আপনি পারমাণবিক সংখ্যা বিয়োগ দিয়ে দেন, থাকবে হচ্ছে অবশিষ্ট নিউট্রন, অবশ্যই থাকবে হচ্ছে নিউট্রন। তো নিউট্রনকে যদি আপনি প্রতিটা নিউট্রনের ভর দিয়ে মানে গুণ দিয়ে দেন, তো আলটিমেটলি টোটাল নিউট্রনের ভর পেয়ে যাবেন। এই দুটো ভর থেকে নিউক্লিয়াসের ভরকে বিয়োগ করে দিলে আপনি ভর ত্রুটি পেয়ে যাবেন, ঠিক আছে। আর ভর ত্রুটি থেকে আমরা বন্ধন শক্তি বের করতে পারি, বাইন্ডিং এনার্জি ইকুয়ালস হচ্ছে ডেল এম সি স্কোয়ার। ওকে, এই ডেল এমটা আপনাকে অবশ্যই এটা কেজিতে নিতে হবে। এই ডেল এমটা অবশ্যই হবে হচ্ছে কেজিতে। কেজিতে কনভার্ট করার জন্য ডাটার প্রশ্ন দেওয়া থাকবে। অথবা অনেক সময় আমরা করি কি, কেজিতে কনভার্ট না করে, এই ফর্মুলা ইউজ না করে সরাসরি লিখে দিই বাইন্ডিং এনার্জি ডেল এম ইন্টু 931.5 এত মেগা ইলেকট্রন ভোল্ট। কারণ এই ডেল এম যেটা, এটা বের হবে হচ্ছে AMU বা অ্যাটমিক মাস ইউনিটে। আর 1 অ্যাটমিক মাস ইউনিট, এই যে আমাদের 1 অ্যাটমিক মাস ইউনিট, এটা সমান সমান হচ্ছে 931.5 এত মেগা ইলেকট্রন ভোল্ট। এখানে ভালো মতো খেয়াল করেন, এটা এই ক্যাপিটাল এম মানে হচ্ছে মেগা, আর 1 মেগা মানে হচ্ছে 10⁶। আর ইলেকট্রন ভোল্টে আছে, তো ইলেকট্রন ভোল্ট থেকে যদি আপনি জুলে যান, 1.6 ইন্টু 10⁻⁻19 জুল আর কি। ওকে, আচ্ছা, তো এই ডাটাগুলো একটু খেয়াল করবেন ভর ত্রুটির জন্য। এখন আসেন ভর ত্রুটির প্রশ্ন কেমন হয়। ভর ত্রুটির প্রশ্ন হচ্ছে এরকম যে আপনাকে দেখেন কিছু ডাটা আমরা দেওয়া থাকবে, যে একটা বিক্রিয়া থাকবে মাস্ট, বিক্রিয়া থাকবে মাস্ট, এই বিক্রিয়া থেকে আপনাকে বলবো যে ফিশন বিক্রিয়াটির ভর ত্রুটি বের করো। তো দেখেন এখানে ইউরেনিয়ামের ভর, তারপরে আপনার এখানে একটা নিউট্রন আঘাত করছে, আঘাত করার পরে নিউক্লিয়াসটা ভেঙে গেছে, এখানে হচ্ছে বেরিয়াম আর হচ্ছে ক্রিপ্টন। হ্যাঁ, তো আপনাকে করতে হবে কি, এই আমাদের যে মনে করেন ফিশন বিক্রিয়াটা হয়েছে, যে যে পরমাণু যেটা ছিল, এদের প্রত্যেকটার আপনি প্রোটনের ভর বের করবেন, আর আপনি প্রত্যেকটা নিউট্রনের ভর বের করবেন। হ্যাঁ, ভর বের করার পর নিউক্লিয়াস থেকে বিয়োগ দিলেন, বিয়োগ দিলে আপনি ডেলেম যেটা, এটা আপনি পেয়ে যাবেন। তো এটা আপনার কাছে প্রথমে জানতে চাইছে যে আসলে এদের ভর ত্রুটিটা কত হবে। যেমন যে দেখেন এখানে আপনাকে এই বেরিয়ামের ভর দেওয়া আছে এত, এটা যোগ করলেন। তারপর হচ্ছে ক্রিপ্টন যেটা দেওয়া আছে। আচ্ছা, এখানে তো প্রোটনের কথা এখানে বলা নাই। হ্যাঁ, আপনি এখানে এই দুইটা যে পরমাণু যেগুলো আছে এগুলোর ভর হিসাব করতে হবে। এটার ভর হিসাব করলেন, এটার ভর হিসাব করলেন, এই দুইটা থেকে আপনি ইউরেনিয়াম যেটা ছিল এটার ভরটা বিয়োগ দিলেন। তো বিয়োগ দিলে আপনি মূলত ডেলেমটা পেয়ে যাবেন। এখানে আসলে প্রথম যে ফর্মুলা যেটা লিখছিলাম আমরা, এই যেটা প্রোটন আর নিউট্রন, এটা আপনি এখানে করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ আপনাকে এই আমাদের যে মনে করেন ইউরেনিয়াম যেটা ছিল, এটা ভেঙে এটা মূলত বেরিয়ামে কনভার্ট হয়েছে, আর হচ্ছে আপনার ক্রিপ্টনে কনভার্ট হয়েছে। তো দ্যাটস ওয়াই এই দুইটার ভর থেকে আপনাকে এটার ভরটা বিয়োগ দিতে হবে, তাহলে আপনি মূলত ভর ত্রুটিটা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এটা দেখেন 2018 সালে অনেক জায়গায় আসছে আর কি, বেশ কয়েক জায়গায় আসছে। আচ্ছা, পরে বলছে ফিশন বিক্রিয়ার নির্গত শক্তি আয়রনের যে নিউক্লিয়াস সেটাকে ভাঙতে পারবে কিনা। আচ্ছা, তো দেখেন আপনাকে বলছে যে নির্গত এক শক্তি একটি আয়রনকে আঘাত করে। আয়রনের কিছু ডাটা আপনাকে দিয়ে দিছে, যে আয়রন কোথায়, যে আয়রনের ভর হচ্ছে এত অ্যাটমিক মাস ইউনিট। হ্যাঁ, তো আয়রনের শক্তি আপনি বের করবেন, আর আমাদের যে বন্ধন শক্তি যেটা ছিল, বন্ধন শক্তি আপনি বের করবেন। ওই যে বন্ধন শক্তি বের করার জন্য 931.5 এটা দিয়ে মাল্টিপ্লাই করলেন। এখন নির্গত বন্ধন শক্তি যদি আয়রনের বন্ধন শক্তি, আয়রন যে শক্তি যেটা আছে এটা যদি বেশি হয়, তাহলে আমাদের আয়রনটাকে ভেঙে ফেলবে। আর নির্গত শক্তি যদি আয়রনের সাথে কম হয়, তাহলে সেটাকে ভাঙতে পারবে না। ওকে, এখানে মেইন চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে ভর ত্রুটিটা বের করতে হবে ভালো মতো, আর পরে আপনি সেখান থেকে বন্ধন শক্তি বের করে আপনি আয়রনের সাথে তুলনা করবেন যে আদৌ আসলে ভাঙতে পারবে নাকি আপনার পারবে না। আচ্ছা, পরের প্রশ্ন এটার মতোই, আপনাকে এখানে ইউরেনিয়াম আর বেরিলিয়াম নিউক্লিয়াস
এই যে ভরটা দেওয়া আছে, প্রোটন নিউট্রনের ভর আপনাকে জায়গায় দিয়ে দিছে। আচ্ছা, আবার অ্যাটমিক মাস সমান সমান কেজি, এটাও দিয়ে দিচ্ছে, ঠিক আছে ফাইন। বলছে ইউরেনিয়ামের ভর ত্রুটি নির্ণয় করার জন্য। এখানে দেখেন কোনো বিক্রিয়া নাই, আপনাকে জাস্ট বলছে ইউরেনিয়ামের ভর ত্রুটি বের করার জন্য। এখন এই প্রশ্নে আপনি চাই, আমাদের প্রথম যে সূত্র আপনাকে লিখে দিয়েছিলাম, আপনি এটা ইউজ করবেন, কারণ এখানে আপনাকে শুধু একটা নিউক্লিয়াস আছে, ওই একটা নিউক্লিয়াসের জন্য আপনি মূলত এই ফর্মুলাটা ইউজ করবেন, ঠিক আছে। এখানে আপনার প্রোটন কয়টা, 92টা, নিউট্রন কয়টা হবে 235 - 92, ওই হিসাব করে আপনি ভর ত্রুটিটা বের করে ফেলবেন। পরে আপনাকে বলছে যে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বনাম ভর সংখ্যা, আপনার একটা গ্রাফ আঁকতে হবে। হ্যাঁ, আপনি একটা গ্রাফ আঁকবেন যে নিউক্লিয়ন সংখ্যা বনাম হচ্ছে আমাদের বন্ধন শক্তি। এদিকে থাকবে নিউক্লিয়ন সংখ্যা, আর এদিকে রাখবেন আপনি বন্ধন শক্তি, আর এদিকে নামবেন হচ্ছে নিউক্লিয়ন নাম্বার। মনে আমি এনএন দিয়ে বুঝলাম নিউক্লিয়ন নাম্বার। নিউক্লিয়ন সংখ্যা কি? নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে যে টোটাল যে ভর সংখ্যা না 235, এটা ইউরেনিয়ামের নিউক্লিয়ন সংখ্যা, আর বেরিয়ামের যেটা এটা হচ্ছে 141। তো আপনি ছোটখাটো একটা গ্রাফ আঁকবেন, ডাটাগুলো বের করবেন। আচ্ছা, এটা ছিল আপনার ফর্মুলা বোর্ডে 19 সালে আর কি। তারপর প্রশ্ন এখানে এটা অনেকটা সেম, দেখেন আপনাকে মোটামুটি ডাটা দেওয়া আছে, এই ভর সংখ্যা বলতে এই আয়রনের আপনার ডাটা দেওয়া আছে, আবার ইউরেনিয়ামের ডাটা দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া, প্রোটন সংখ্যা দেওয়া, আবার নিউক্লিয়াসের ভরও দেওয়া আছে। এটার জন্য ভর ত্রুটি বের করার জন্য আপনি যে ফর্মুলাটা আপনাকে দিলাম, সেটাতে আপনি খুব ইজিলি ভর ত্রুটি বের করে ফেলতে পারবেন। পরে বলছে উদ্দীপকে বর্ণিত দুটি মৌলের কোনটি থেকে একটি নিউক্লিয়ন বের করা সহজ হবে। আপনি করবেন কি, এদের বের করবেন, বাইন্ডিং এনার্জি বের করবেন। প্রথমে আপনি বাইন্ডিং এনার্জি বা ভর ত্রুটি, এই বন্ধন শক্তি যেটা, এটা আপনি বের করবেন। বের করার পরে এখন আপনাকে বলছে কোনটা থেকে একটা নিউক্লিয়ন বের করা সহজ। আপনাকে করতে হবে কি, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বের করতে হবে। তো জুম আউট করে দিই, ওকে। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি আপনাকে এটা বের করতে হবে, ঠিক আছে। এটা আপনি কিভাবে বের করবেন? এটা বের করবেন হচ্ছে বাইন্ডিং এনার্জি ডিভাইড বাই নিউক্লিয়ন সংখ্যা। সেটা আমি ঠিক লিখি নেই, বাইন্ডিং এনার্জি এটা হচ্ছে বিই, বাইন্ডিং এনার্জি ডিভাইড বাই আমাদের নিউক্লিয়ন সংখ্যা যেটা হচ্ছে আমাদের এ। তো এটা দিয়ে আপনি ভাগ দিলে বন্ধন প্রতি নিউক্লিয়ন মানে শক্তি যেটা, সেটা আপনি পেয়ে যাবেন, বা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি আর কি। যার নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কম আসবে, সেখান থেকে নিউক্লিয়ন বের করা সহজ। ওকে, এটা বরিশাল বোর্ডে আসছে 2022 সালে। প্রশ্ন ইজি, আপনি বন্ধন শক্তি বের করতে পারবেন। এখানে একটা এক্সট্রা কাজ করবেন, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। ওকে, আচ্ছা। তো এই প্রশ্ন আশা করি বুঝতে পারছেন, এখান থেকে মূলত ভর ত্রুটির প্রশ্ন হয়। আর লাস্টে আমাদের আরো দুইটা রাখছে, এই দুইটা মোটামুটি সেম। এখানে দেখেন ওই যে লাস্টে বলছিলাম উদ্দীপকের নির্গত শক্তির পরিমাণ 200 মেগা ইলেকট্রনের বেশি হবে কিনা। আপনি এখান থেকে মনে করেন ভর ত্রুটি বের করলেন, যে ইউরেনিয়ামের যে নিউক্লিয়াসটা আপনাকে দেওয়া আছে, ভর ত্রুটি বের করে আপনি সেখান থেকে শক্তি বের করবেন। আর এই জায়গায় একটু বলে রাখি, এই জায়গায় শক্তি বের করার জন্য আপনি 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট ওটা ইউজ করেন না, না করাটা বেটার হবে। কেন বেটার? আপনাকে অ্যাটমিক মাস ইউনিট সমান সমান কেজিতে কনভার্ট করা ডাটা দিয়ে দিছে। তো যদি কেজিতে কনভার্ট করা ডাটা আপনাকে দিয়ে দেয়, তখন আপনি এটা এইভাবে ইউজ করবেন, ই সমান সমান হচ্ছে ডেল এম সি স্কোয়ার। বুঝতে পারছেন? মানে এখন তো আপনি অ্যাটমিক মাস ইউনিট থেকে কেজিতে যেতে পারবেন, আর কেজিতে কনভার্ট করে সি স্কোয়ার বা আলোর বেগ স্কোয়ার দিয়ে আপনি বন্ধন শক্তিটা বের করবেন। তো এইটা করার জন্য 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট ওটা দিয়ে গুণ না দেওয়াটাই বেটার হবে বলে আমি মনে করি। তো খ নাম্বারটা যেটা আপনি করতে পারবেন আশা করি। এটা সেম, আপনাকে সব ডাটা মাটা দিয়ে দিছে, এই হাইড্রোজেন ডাটাটা দেওয়া আছে, এই দুই পাশে ভর যোগ করবেন, এই দুই পাশে ভর যোগ করে ওই প্রথম যে প্রশ্নটা দেখাইছিলাম ওইটার মতো আর কি। এদের থেকে আপনি পার্থক্য দেখবেন, পার্থক্য দেখে আপনি ভর ত্রুটি বের করবেন। পরে বলছে বিক্রিয়া থেকে উৎপন্ন শক্তি, তো ভর ত্রুটি বের করলে তো আপনি এই বন্ধনের শক্তি সেটা আপনি বের করতে পারবেন। বলছে আলফা কণাকে সম্পূর্ণ ভাঙতে সক্ষম হবে কিনা। আলফা কণাটা কোনটা? আলফা কণা হচ্ছে আমাদের হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম যেটা আছে এটা মূলত হচ্ছে আমাদের আলফা কণা। এটা শক্তি আপনি বের করে সেখান থেকে আপনি জাস্টিফাই করবেন, যদি আমাদের এর শক্তিটা বন্ধন শক্তি যদি আপনার আলফা কণার শক্তি যেতে বেশি হয়, তাহলে সে আলফা কণাকে ভেঙে ফেলবে, আর যদি কম হয় তাহলে ভাঙতে পারবে না। তো এই প্রশ্নগুলো বিগত বছরগুলোতে আসছে এই টপিক থেকে, হোপফুলি আপনার কাজে লাগবে। আচ্ছা, লাস্টে হচ্ছে ফিউশন আর ফিশন। এটা আসলে একটা থিওরিটিক্যাল প্রশ্ন, আপনাকে কিছু ডাটা মাটা দিয়ে দিবে যে ফিউশন প্রক্রিয়া একটি চেইন বিক্রিয়া ব্যাখ্যা করো। এরকম একটা চিত্র আপনাদের বইতে ছিল, হ্যাঁ, যে একটা নিউক্লিয়াসকে মানে একটা নিউক্লিয়াসকে যদি নিউটন দিয়ে আঘাত করি, এখান থেকে দুইটা হয়, আবার এই দুইটা থেকে হচ্ছে আপনার এই আরো ভাঙে, এবার ভাঙতে ভাঙতে চেইন আকারে চলতে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে প্রতি থেকে মোটামুটি 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি শক্তি বের হয়। এর একটা থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারে, একবার আসছিল কোন একটা পরীক্ষাতে যেন আর কি। তো এরই মাধ্যমে আমাদের যে চ্যাপ্টার যেটা, এই চ্যাপ্টারটা শেষ। যে টপিকগুলো আছে সেই টপিক থেকে কি প্রশ্ন হতে পারে সেগুলো আপনার সাথে আলোচনা করলাম। আমরা আমাদের নেক্সট যে চ্যাপ্টার সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, ছোট চ্যাপ্টার, ওটাতে চলে যাচ্ছি। আচ্ছা, তো সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এখান থেকে মূলত এমসিকিউ অনেক বেশি হয়। এমসিকিউর জন্য চ্যাপ্টারটা বেশ ভালো গুরুত্বপূর্ণ, এমসিকিউ অনেক বেশি হয় আর কি। আর এখান থেকে আপনার একটা জিনিস, যেটা কিছু জিনিস আপনাকে জেনে রাখতে হবে, প্রশ্ন মূলত হয় হচ্ছে আপনার ওই যে ডায়োড আর হচ্ছে ট্রায়োড।
ওই দুই জায়গা থেকে প্রশ্ন অনেক বেশি হয়। তো আমার সামনে সেগুলো লিখে রাখছি, সামনে আমরা যাচ্ছি। তো আপাতত কিছু জিনিস আপনাকে একটু জানাই দিই। পি টাইপ সেমিকন্ডাক্টর পাওয়ার জন্য আপনার লাগবে ত্রিযোজী মৌল। এন টাইপ পাওয়ার জন্য আপনার লাগবে হচ্ছে পঞ্চযোজী মৌল। ত্রিযোজী মৌলের কিছু উদাহরণ হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম এগুলা। আর পঞ্চযোজীর হচ্ছে ফসফরাস বা আর্সেনিক এগুলো আর কি। আচ্ছা, জেনে রাখেন ডায়োডের যে কাজ, ডায়োড মূলত রেকটিফায়ার হিসেবে কাজ করে। হ্যাঁ, সে তরঙ্গকে একমুখীকরণ করে। তো এটা পরীক্ষাতে কিন্তু এমসিকিউ আকারে মাস্ট বি আসবে, যদি আসে যে ডায়োড কি হিসেবে কাজ করে, রেকটিফায়ার বা হচ্ছে একমুখীকারক ওইটা হিসেবে কাজ করে। আচ্ছা, এখান থেকে আপনার কিছু জিনিস আপনি পড়তে হয়তো বা পড়ে থাকবেন, যে ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, একটু জাস্ট ধারণা রাখেন কিভাবে ফরওয়ার্ড হয় কিভাবে রিভার্স হয়। আর তরঙ্গ একমুখীকরণ, এখান থেকে হচ্ছে আপনার একটা সিকিউ হতে পারে যে কিভাবে আমাদের এই ডায়োড তরঙ্গকে একমুখীকরণ করে। আর ডায়োডে দেখবেন আপনার যখন আমরা বায়াসিং করি, বায়াসিং করার সময় এমন একটা গ্রাফ থাকে যে আপনার এই যেভাবে উপর দিকে উঠতে থাকে, আবার নিচের দিকে নামতে থাকে। এদিক বরাবর হচ্ছে আপনার ফরওয়ার্ড বায়াস হয়, আর এদিক বরাবর হচ্ছে আপনার রিভার্স বায়াস হয় আর কি। ঠিক আছে, মানে আইএফ আই, আচ্ছা এদিক বরাবর হবে না, আইএফ আই হবে উপরের দিক বরাবর, এদিক বরাবর ফরওয়ার্ড বায়াস, এদিক বরাবর রিভার্স বায়াস। তো বায়াসিং এর একটা গ্রাফ আছে, এখান থেকে মোটামুটি প্রশ্ন আসতে পারে আর কি। ওকে, যদি সিকিউ দেয় আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ট্রায়োড বা হচ্ছে ট্রানজিস্টর। এটা আপনার দুইটা হিসেবে ইউজ করা যায়, সুইচ হিসেবে ইউজ করা যায় বা বিবর্ধক হিসেবে ইউজ করা যায়। আর এই ইনফরমেশনটা এটা এমসিকিউতে থাকে, প্রায় সময় এটা এমসিকিউতে আসে, এই বিষয়ে একটু সতর্ক থাকবে। ঠিক আছে। আচ্ছা, বাট ট্রায়োড আবার দুই রকম হয়, পিএনপি আবার হচ্ছে আপনার এনপিএন, দুই রকম ট্রায়োড হয় আর কি। আচ্ছা, তো ট্রায়োড নিয়ে অনেক আলোচনা আছে, আপনার বেশ কয়েকটা চিত্র আছে। তো হোপফুলি চিত্রগুলো আপনারা দেখছেন, আর এখন চিত্র আপনার দেখার প্রয়োজনও নাই। আপনি এখান থেকে যে ফর্মুলা যেগুলো হয় সেগুলো কাজ আপনি করতে পারেন। আচ্ছা, তো আমাদের যে ফর্মুলা যেগুলো আপনারা দেখছেন যে ট্রায়োডে আসলে তিনটা জিনিস থাকে, একটা থাকে হচ্ছে এমিটার, একটা থাকে বেস, একটা থাকে হচ্ছে কালেক্টর। তো আইই মানে এমিটারের প্রবাহ সমান সমান হচ্ছে বেজের প্রবাহ প্লাস হচ্ছে কালেক্টরের প্রবাহ, এই দুটোর যোগফল হচ্ছে এমিটারের সমান। আবার এখান থেকে আপনাকে যদি বের করতে বলে প্রবাহ বিবর্ধন আর একটা হচ্ছে প্রবাহ লাভ। তো প্রবাহ বিবর্ধন আলফা সমান সমান হচ্ছে আইসি বাই আইই, ভ্যালু দেওয়া থাকবে, ডিরেক্ট মান বসে বের করবে। আর প্রবাহ লাভ বিটা সমান সমান হচ্ছে আইসি বাই আইবি। এই ফর্মুলাগুলো আপনার ম্যাথ করতে লাগবে মাস্ট। ওকে, এটা আপনার যদি প্রশ্ন হয়, ম্যাথের প্রশ্ন হয়, তাহলে এগুলো আপনার লাগবে। আর আলফা আর বিটার মধ্যে একটা সম্পর্ক আছে যে আলফা ইকুয়ালস বিটা বাই 1 প্লাস বিটা, এই একটা সম্পর্ক মনে রাখলে হবে। বিটার যে সম্পর্কটা ওইটা আপনার লাগবে না। ঠিক আছে, আপনি এটা দিয়ে শিখেন, আশা করি সমস্যা হবে না। আলফা ইকুয়ালস বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা। আর এছাড়াও আরেকটা ফর্মুলা আমাদের লাগে যে গতিরোধ বের করতে বলে, আমাদের ট্রায়োডের যে স্ট্রাকচারটা সেখান থেকে আপনাকে গতিরোধ বের করতে বলে। আর সমান সমান হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই ডেল আই। এটা আসলে যে ওহমের সূত্রের মতোই আমরা পড়ছিলাম না, আর সমান সমান ভি বাই আই। আপনি যদি সেখানে ডেল লাগা দেন তাহলে আশা করতেছে হয়ে যাবে। আচ্ছা, তো প্রশ্ন কেমন হয়, আমরা আপাতত 6টা প্রশ্ন রাখছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে এটা, ওই যে আমাদের দেখেন ডায়োড যে হচ্ছে আপনার একমুখীকরণ করে, ওই ব্রিজ রেকটিফিকেশনের প্রশ্নটা। এখানে 4টা ডায়োড দিয়েছে, D1 D2 D3 D4, মোটামুটি আপনাকে ওই ডায়োড আপনাকে দিয়ে দিছে। পরে বলছে প্রতিটি ডায়োডের গতিরোধ বের করতে হবে, মানে প্রত্যেকটা রোধ আপনাকে বের করতে হবে। যে আমরা জানি এই রোধ আপনাকে দেখাইলাম, আর সমান সমান হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই ডেল আই। হ্যাঁ, এটা ইউজ করে আপনাকে প্রত্যেকটা গতিরোধ বের করতে হবে। পরে বলছে D4 সংযুক্ত অবস্থায় এসি কে ডিসিতে কনভার্ট করা সম্ভব কিনা। আসলে এসি সিগন্যালকে আপনি ডিসি সম্ভব মানে কনভার্ট করতে পারবেন কিনা, এখান থেকে আপনি D4 কে বন্ধ রেখে আপনি জাস্ট এটাকে আপনি বন্ধ রেখে দিয়ে, আচ্ছা এটা ওভারহিট হয়ে গেছে, এটাকে বন্ধ রেখে আপনি জাস্ট একটু করার ট্রাই করবেন, মানে অ্যানালাইসিস করার ট্রাই করবেন আসলে সম্ভব কিনা। হ্যাঁ, এটা একটু দেখে যান, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যেটা হচ্ছে আপনার ডায়োড রিলেটেড আর কি। তারপর এগুলো হচ্ছে ট্রানজিস্টর, মানে ম্যাক্সিমাম প্রশ্ন ট্রানজিস্টর থেকে হয়, ডায়োড থেকে প্রশ্ন মোটামুটি কমই হয়। আচ্ছা, ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক, মানে আপনাকে এখানে আলফা বের করতে বলছে। ঠিক আছে, আপনি আশা করি এই ডাটাগুলো থেকে করতে পারবেন। এই যে এখানে কালেক্টর প্রবাহ আইসি দেওয়া আছে, বেজের প্রবাহ আইবি দেওয়া আছে, আবার এমিটার মোটামুটি সবই দেওয়া আছে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো প্রবাহ বিবর্ধক হিসেবে, আচ্ছা এটা মানে আরেকটা ইনফরমেশন আর কি, প্রথম দুটো দেওয়া আছে, আরেকটা আপনি বের করতে পারবেন, কালেক্টর বেজ যদি দেওয়া থাকে এমিটার আপনি বের করতে পারবেন। আচ্ছা, প্রবাহ বিবর্ধক হিসেবে কোন ট্রানজিস্টরটি বেশি উপযোগী, তা আপনি প্রথমটার প্রবাহ বিবর্ধক যেটা ওটা বের করলেন, ওটা আমরা অলরেডি করে ফেলছি। দ্বিতীয় যেটা আছে ওটা আপনি প্রবাহ বিবর্ধক বের করলেন, বের করে আপনি জাস্ট তুলনা করে দিবেন কোনটা আসলে বেটার হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মূলত একটা ট্রানজিস্টর। দেখেন এই ট্রানজিস্টরে বেশ কিছু জিনিস থাকে, এমিটার, বেস, কালেক্টর, এমিটার, বেস, কালেক্টর এগুলো দেওয়া আছে আর কি। আবার গতীয় রোধ এটা আপনাকে দিয়ে দিছে, লোড রেজিস্ট্যান্স বলা হয় এটাকে। আচ্ছা, উদ্দীপকের বিন্যাসে প্রবাহ বিবর্ধন কত, এই যে এখানে আপনার কাছে আলফা জানতে চাইছে। ঠিক আছে, আচ্ছা আমার আলফাটা সুন্দর হচ্ছে না, আপনি বুঝে নিয়েন, এই আলফা আপনার কাছে জানতে চাইছে। পরে আপনাকে বলছে নিঃসারক বাহু, মানে নিঃসারক হচ্ছে আমাদের এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠালে বহির্গামীতে, বহির্গামী মানে হচ্ছে আমাদের যে কালেক্টর যেটা, হ্যাঁ এটা হচ্ছে বহির্গামী, এখানে 5 ওয়াট ক্ষমতা পাওয়া যাবে, মানে আপনাকে এখানে পি দিচ্ছে 5 ওয়াট। এখন আপনার একটা ফর্মুলা জানার কথা, আবার দেখেন এখানে কি দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে না, পি সমান সমান আই স্কোয়ার আর, এরকম একটা ফর্মুলা জেনে থাকবেন যে পি সমান সমান হচ্ছে আই স্কোয়ার আর, এমন একটা ফর্মুলা আপনাদের আছে, আমরা চলতরিতে পড়ছিলাম।
ওইটা ডাটা দিয়ে আপনাকে এখানে প্রথমে বহির্জে প্রবাহ আইসি যেটা, এই আইসি আপনাকে বের করতে হবে। এখানে আইসি লিখে দিয়ে বুঝতে সুবিধা হবে। ওইটা দিয়ে আর লোড রেজিস্ট্যান্স গুণ করে আপনি চাইলে খুব ইজিলি 5 ওয়াট ক্ষমতা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। আর এখানে কিছু কাহিনী চিন্তা করতে হবে, এখান থেকে কি পরিমাণ প্রবাহ পাঠাইলে ঠিক এই জায়গাতে আপনার এই আইসি সম পরিমাণ কারেন্ট আপনি পাবেন আর কি। আচ্ছা, ওকে। তো এই প্রশ্ন এখান থেকে আসতে পারে, একটু জাস্ট সতর্ক থাকেন। এরপরে এটা হচ্ছে আপনার ট্রানজিস্টর থেকে আপনাকে বলছে উদ্দীপকের এলাকা আইবি বের করতে বলছে। এই আইবি আপনার এখানে বের করতে হবে। এখানে লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর কিছু বলা আছে যে ট্রানজিস্টরের আলফা দেওয়া আছে, আইই দেওয়া আছে। তো আপনাদেরকে যে সময়গুলো আপনাকে দেখাইছিলাম যে শুরুতে, এই যে এগুলো এগুলো থেকে আপনাকে অ্যানালাইসিস করে এটা আপনাকে বের করতে হবে, হ্যাঁ। আর হোপফুলি আপনি টেস্ট পেপার সলভ করছেন, তো আপনার জানা থাকার কথা আপনি এটা কিভাবে করবেন, হ্যাঁ। এই যে আপনার বইগুলো এখানে আলফা থেকে আপনি সম্পর্ক বের করলেন, আলফা ইকুয়াল আইসি বাই আইই, আবার আই তো দেওয়া আছে, সেখান থেকে আপনি খুব ইজিলি আইসি বের করলে সেখান থেকে আপনি আইবি বের করে ফেলতে পারবেন, মানে মোটামুটি ইকুয়েশন সলভ করলে হয়ে যাবে। আচ্ছা, পরে যেটা এটা হচ্ছে আপনার একটা সিকিউ টাইপ, মানে ব্যাখ্যা টাইপ। উদ্দীপকের বর্তনীটিতে ভোল্টেজ বিবর্ধক হিসেবে ব্যবহার করা যায় কিনা। আপনি দেখবেন আসলে এটাকে আপনি ভোল্টেজ বিবর্ধক হিসেবে ইউজ করতে পারেন কিনা, ডাটা মাটা বের করে যে আমরা এটাকে আসলে ভোল্টেজ বিবর্ধক হিসেবে বের করতে পারবো কিনা। আচ্ছা, তারপর প্রশ্ন এখানে আপনাকে একটা ট্রানজিস্টর দিয়ে দিছে, কমন বেস ট্রানজিস্টর আর কি। তো বলছে বর্তনীতে প্রবাহ লাভ কত হবে। প্রবাহ লাভ অ্যাজ ইন আপনার কাছে পিঠে জানতে চাইছে, হ্যাঁ। মানে একটা প্রশ্ন ম্যাথ থাকতেছে, আর একটা হচ্ছে আপনার একটা ব্যাখ্যা টাইপ থাকতেছে। উদ্দীপকের বর্তনীকে সুইচ হিসেবে কাজ করা সম্ভব কিনা। এখানে তো এটা বিবর্ধক হিসেবে কাজ করতেছে, হ্যাঁ, বিবর্ধক হিসেবে কাজ করতেছে। আবার এটাকেই আমরা সুইচ হিসেবে কনভার্ট করতে পারবো কিনা, একটা থিওরিটিক্যাল কোশ্চেন, ওটা আপনাকে ব্যাখ্যা করতে হবে আর কি। আচ্ছা, আর ফাইনালি আমাদের এই যে হ্যাঁ, এই প্রশ্নের কথা বলছিলাম শুরুতে আপনাকে, যে আমাদের থেকে আর কি ডায়োডের আপনার একটা গ্রাফ থাকে, যে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং এর জন্য, এটা থাকে হচ্ছে রিভার্স বায়াসিং এর জন্য। তো এবি অংশের গতীয় রোধ, মানে আমাদের এবি যে অংশটা আছে এটার গতীয় রোধ আপনাকে আর বের করতে হবে। আর সমান সমান হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই ডেল আই। তো বিভব পার্থক্য কতটুকু আপনি বের করতে পারবেন, যেখান থেকে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে আপনার যে এবি অংশ যেটা 10 থেকে 20, তাহলে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে আপনার 20। আবার প্রবাহের যে ব্যাপারটা, আচ্ছা সরি, ভোল্টেজ মনে হয় এই পাশে, সরি আমি একটু ডিরেকশনটা খেয়াল করি নাই। ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 0.5 থেকে 0.8, তাহলে বিয়োগ করলে আপনি এখানে 0.3 পেয়ে যাবেন। আর ডেল আই যেটা এদিক বরাবর 20 থেকে 10 আপনি বিয়োগ করলে 10 পেয়ে যাবেন। তো এটা হিসাব করলে এবি অংশের গতীয় রোধ এটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, পরে লেখচিত্রে এবি ও এসিডি অংশে বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। এবি অংশ হচ্ছে এইটা, এখানে কি পরিমাণ প্রবাহ হইতেছে। আর একটা বলছে আপনাকে এসিডি, এই যে এ সি ডি এর এখানে ডিফারেন্ট হচ্ছে। আপনারা জানেন যে এদিকে যে প্রবাহটা এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং এর, এই যে আমি যেটা লাল কালি দিয়ে আঁকতেছি এটা হয় মূলত ফরওয়ার্ড বায়াসিং এর জন্য, আর উল্টা যেটা হয় এটা হয় হচ্ছে রিভার্স বায়াসিং এর জন্য। ওই ব্যাখ্যাটা আপনি দিলে আশা করতেছি আপনি ফুল মার্কস পেয়ে যাবেন, ঠিক আছে। আর সাধারণত ব্যাখ্যা প্রশ্ন আসলে অ্যাভয়েড করাটাই বেটার, কারণ ফিজিক্স আসলে 50-50 পাওয়া খুব ইজি আর কি। ওকে, আচ্ছা, তো এরই মাধ্যমে আমরা চেষ্টা করলাম আপনাকে সবগুলো চ্যাপ্টারের থিওরি আলোচনা করে দেওয়ার জন্য, এবং কোন জায়গা থেকে কোন জায়গায় কেমন প্রশ্ন আসতে পারে। যদি আপনার উপকারে হয় চেষ্টা করবেন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং আপনার মূল্যবান মতামত জানান যে আসলে ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে, আর কি কি করলে বেটার হইতো আর কি। আর আপনার যদি কোনো চাহিদা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের এই এইচএসসি পরীক্ষার মধ্যে সবগুলো জিনিস আপনাদেরকে ম্যাটেরিয়াল সাপ্লাই করার জন্য। আচ্ছা, তো আশা করি সবাই ভালো পরীক্ষা দিবেন, ইনশাআল্লাহ প্রত্যেকে এ প্লাস নিয়ে ব্যাক আসবেন। আর কেমন পরীক্ষা হয় যদি সময় পান আমাদেরকে কিছু জানেন, যে হ্যাঁ ভাই আপনার এখান থেকে ক্লাস করে কিছুটা বেটারমেন্ট হয়েছে বা কিছুটা কমন পাইছে। ওকে, তো আজকের কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।